পারমিট করেন তাহলে স্যার শুরু করি আমাদের আজকের সেশনটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে। প্র্যাক্সিসের আজকের আয়োজনে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আলাপে অংশ নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। কবিতা এবং বাংলা সাহিত্যের অনুবাদে তার রয়েছে অপরিসীম আগ্রহ। বাংলাদেশে যারা ইংরেজিতে কবিতা লিখছেন বর্তমানে এবং বোদ্ধা পাঠকের কাছে যারা খুব সহজে পৌঁছাতে পেরেছেন, তাদের মধ্যে একজন ডক্টর ইসলাম। ইতিমধ্যে তার প্রকাশিত হয়েছে ইনার স্টেট ও উইংস অফ উইন্ডস নামে দুটি কাব্যগ্রন্থ। এছাড়াও পপুলার সাহিত্যের অনুবাদের প্রতি তার রয়েছে বিশেষ ঝোঁক। অনুবাদ করেছেন হুমায়ুন আহমেদের ছোট গল্প, যা অন্য প্রকাশ থেকে হুমায়ুন আহমেদ সিলেক্টেড শর্ট স্টোরিজ শিরোনামে প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রকাশিত হয়েছে অ্যাফোরিজমস অফ হুমায়ুন আজাদ, যা মূলত হুমায়ুন আজাদের প্রবচন গুচ্ছের এক বলিষ্ঠ অনুবাদ। শিক্ষকতা ও বিদ্যায়তনিক গবেষণায়ও ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ডক্টর ইসলাম। মূলত তার গবেষণার ক্ষেত্র হচ্ছে উত্তর ঔপনিবেশিক তত্ত্ব, যা পোস্ট কলোনিয়াল স্টাডিজ নামে পরিচিত, ও ট্রান্সলেশন স্টাডিজ এবং সাউথ এশিয়ান লিটারারি স্টাডিজ। দেশ বিদেশের নানান একাডেমিক জার্নালে ইতিমধ্যেই স্যারের বিভিন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে গেছে। এখনো উনি নিয়মিত শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি অনুবাদ আর কবিতা নিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন। আজ এই আলাপে আমরা মূলত তার সাথে বিদ্যায়তনিক গবেষণা ও আমাদের দেশীয় সাহিত্যের অনুবাদের নানাবিধ সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবো। খুঁজতে চাইবো গবেষণা, কবিতা, সাহিত্য ও অনুবাদ নিয়ে ডক্টর ইসলামের ব্যক্তিগত পর্যবেক্ষণ ও মূল্যায়ন। স্যার, প্র্যাক্সিসের এই ভার্চুয়াল পাঠাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যতটুকু জানি স্যার, আপনি আপনার ছাত্র জীবন শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, ওখান থেকে ইংরেজি বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন। এরপর আপনি কর্মজীবন শুরু করেছেন সিলেটে, এখন সিলেটেই কর্মরত আছেন। পাশাপাশি আপনি আবার আপনার উচ্চ শিক্ষার জন্য আপনি আসামে গেছেন, ওখান থেকে আসাম বিশ্ববিদ্যালয় থেকে আপনি সম্পন্ন করেছেন আপনার পিএইচডি। এই যে তিনটা ভিন্ন অঞ্চল, আপনি আপনি এই তিনটা ভিন্ন অঞ্চলের শিক্ষা পরিবেশের সাথে আপনি যুক্ত ছিলেন ওতপ্রোতভাবে। তার অভিজ্ঞতা দিয়ে স্যার আপনার আজকের সেশনটা শুরু করি স্যার, তারপর আমরা আমাদের আলাপের বিষয়ে ঢুকে যাব। ঠিক আছে, অনেক ধন্যবাদ প্র্যাক্সিসকে এই চমৎকার আয়োজনের জন্য। আমি আসলে প্রথমে আমার কলেজ জীবন এবং আমার স্কুল জীবন শেষ করে আমার ইচ্ছা ছিল যে আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করব। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরে আমি সিলেটে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে আমার কর্মজীবন শুরু করি। এরপরেই 2007-এর শেষের দিকে আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে যোগদান করি। তো তারপরে আমি আসাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছি। আমার পিএইচডি বিষয় ছিল নিসিম ইজিকিয়েলের কবিতায় আইডেন্টিটি, এবং পিএইচডি কমপ্লিট করার পরে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে এখনো কাজ করছি শাহজালাল বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তো এই হলো মোটামুটি আমার শিক্ষা জীবন। আর এর পাশাপাশি আমার কবিতা, অনুবাদ এবং গবেষণা তিনটা বিষয় আমার আগ্রহের জায়গা, এবং সাইমালটেনিয়াসলি আমি এই তিনটা বিষয় নিয়ে কাজ করছি। এই হলো মোটামুটি। তারপরে তোমার প্রশ্নের উত্তরে আমি অনুপম, তোমার মিউট করে নাও। ওকে স্যার, আমাদের স্যার আজকের যে আলাপ, সেই আলাপের দুটো সেগমেন্ট আছে। প্রথমটা হচ্ছে বিদ্যায়তনিক গবেষণা, আমরা একাডেমিক রিসার্চ নিয়ে আপনার সাথে কথা বলবো, আপনার অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করব। এরপর আছে আমাদের বাংলা সাহিত্যের অনুবাদ নিয়ে আরেকটা সেগমেন্ট। সো প্রথম সেগমেন্টটা স্যার তাহলে আমি শুরু করি, যে বিদ্যায়তনিক গবেষণার ক্ষেত্রটা। আমরা যেটা দেখেছি স্যার, আপনি বিদ্যায়তনিক গবেষণায় ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, কারণ আপনার
নিয়মিতই আপনি দেশ এবং বিদেশের বিভিন্ন গবেষণা প্রবন্ধে জার্নালে আপনি প্রবন্ধ প্রকাশ করেছেন এবং করে যাচ্ছেন আসলে। কিন্তু স্যার আমাদের যে একাডেমিক মহল, যে গবেষণার জায়গা আছে আমাদের একাডেমিতে, সেখানে প্রকাশনা বিমুখতা দেখা যায়। শিক্ষকরা প্রকাশনা বিমুখ হয়ে পড়েন খুব অল্পতেই। আমাদের তাহলে স্যার এই রিসার্চ ফ্যাসিলিটি নিয়ে যদি আপনি একটু কথা বলেন, যে বাংলাদেশের পরিস্থিতিকে মাথায় রেখে আপনি যেহেতু শিক্ষক হিসেবে কাজ করছেন এবং গবেষক হিসেবে নিয়মিতই কাজ করে যাচ্ছেন, এই জায়গা থেকে তাহলে আপনি একটু বলেন যে কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা যেতে পারে এবং কোনো সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে। অনেক ধন্যবাদ। আসলে গবেষণা যেমন আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা সেটা তো গবেষণার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ গবেষণা না করে তাহলে শিক্ষকতার যে রেসপন্সিবিলিটি, শিক্ষকতা করার যে অর্থ, সেটা অনেকটা ফিকে হয়ে যায়। কারণ গবেষণার মাধ্যমেই শিক্ষকতাকে বা শিক্ষা যেটা আমরা দিচ্ছি সেটাকে আরো বেশি উপজীব্য করা, সেটাকে আরো বেশি ইন্টারেস্টিং করা, প্লাস নতুন নতুন জ্ঞান আহরণ করা এবং খোঁজা, সেটা কিন্তু রিসার্চের মাধ্যমেই হয়। যদি গবেষণাটা না হতো তাহলে কিন্তু একাডেমিক স্টাডি বলি বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার যে পরিধিটা সেটা কিন্তু সংকুচিত হয়ে যেত। সুতরাং গবেষণাটা একদিক থেকে এটা হলো পার্ট অফ একাডেমিক লাইফ, আরেক দিক থেকে এটা কিন্তু একটা জাতির জন্য সেটা প্রয়োজন। আমি যদি আমার হিউম্যানিটিস এরিয়া থেকে বলি, যদি এটা হয়তো আমরা কনক্রিটলি আমরা ওইভাবে দেখতে পাই না, যেটার মানে অ্যাপ্লিকেশনটা, কিন্তু সেটা যে কত গভীরভাবে সমাজকে বা মানব জাতিকে কিভাবে নাড়া দেয় এবং কিভাবে উৎকর্ষ সাধনে সহযোগিতা করে, সেটা কিন্তু আমরা হয়তো অনুধাবন। স্যার কি শুনছেন? স্যার আপনার কানেকশন কি ঠিক আছে? আমি কি কানেকশন ডিস্টার্ব হচ্ছে মেবি। আচ্ছা, আমি কি এখন শুনতে মাঝখানে পাচ্ছি? একটু শুনতে পারিনি স্যার, ওই গবেষণার আচ্ছা জায়গাটা, আচ্ছা হিউম্যানিটিজ এর জায়গা আচ্ছা থেকে একটু শোনা যায়নি, ওটা ওটা একটু অ্যাড করেন। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হলো যে সেই জায়গা থেকে গবেষণাটা অত্যন্ত জরুরি। এবং হিউম্যানিটিস এর যেটা আমি বলছিলাম যে এটা হয়তো ওইভাবে মানুষ দেখতে পায় না। সায়েন্স বা অন্যান্য ক্ষেত্রে যেমন গবেষণাগুলো একদম সরাসরি মানুষের আহ মানে মানুষ বুঝতে পারে যেটা তাদের একদম ব্যক্তিগত জীবনে কাজে লাগছে। কিন্তু হিউম্যানিটিস মানুষের একদম মননে, তারপর তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কিন্তু হিউম্যানিটিস এর গুরুত্ব অপরিসীম। সেই ক্ষেত্রে তার গবেষণাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আহ, হয়তো আমরা ওইভাবে বুঝতে পারি না। কিন্তু আহ, তুমি যে প্রশ্ন করেছো যে গবেষণা, যেমন আমার ব্যক্তিগত জায়গা থেকে আগ্রহের জায়গা, গবেষণাটা একটা আনন্দের কাজও, কিন্তু কেউ যদি এটা আহ, গবেষণা করে আনন্দ না পায় সেক্ষেত্রে কিন্তু তার গবেষণার কর্মটাও সেভাবে বেগ পাবে না এবং তার পরিণামটাও হয়তো রেজাল্টটাও সেরকম এক্সপেক্টেড হবে না। সুতরাং এটা একটা আনন্দের কাজ হিসেবে নিতে হবে। যদি খুবই গবেষণার কর্মটি অত্যন্ত মানে নিয়মের মধ্যে করতে হয়, কারণ অনেক মানুষ তারা হয়তো এত নিয়ম কানুনের গণ্ডির মধ্যে থেকে কাজ করার আগ্রহ অনেকে হারিয়ে ফেলে। কিন্তু কেউ যদি একবার এই এরিয়াতে প্রবেশ করে তাহলে আহ, সে নিশ্চয়ই আহ, যখন এর সাথে একদম মিশে যাবে তাহলে সে সেখানে আনন্দের ব্যাপারটাও চলে আসবে। সুতরাং এর প্রয়োজনে তো অনুধাবন করে আনন্দের সাথে গবেষণা, আনন্দ নিয়ে গবেষণার কর্মটি পরিচালনা করার জন্য এক ধরনের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতিটার জন্য অনেক পড়াশোনা দরকার এবং সেই পড়াশোনাটাও খুবই গভীরভাবে একাগ্রচিত্তে করতে হবে। অনেকগুলো
যেমন এর মধ্যে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে স্পেসিফাই করে নিলে ভালো হয় যে কোন এরিয়ার উপরে তার গবেষণা বেশি পরিচালনা করবে। এবং সেই কারণ এত বেশি স্ট্রিমস এখন, স্টাডিজ গুলো হলো ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, সুতরাং সেখানে একদম স্পেসিফিক কোন এরিয়াকে ধরে তাকে অগ্রসর হতে হবে। কারণ দেখা যায় যে এটা এক ধরনের সাগর, সেই সাগর থেকে একদম কোন একটা পার্টিকুলার এরিয়াকে চুজ করতে হবে। এরপরে যেটা প্রয়োজন সেটা হলো যে আমাদের আমাদের দেশে, তুমি যে প্রশ্নটা করেছো যে আমাদের দেশে কেন সেরকম ভাবে আমরা দেখতে পাই না গবেষণার প্রতিফলন। এক্স্যাক্টলি। বিশেষ করে ইংরেজি সাহিত্যের কথা যদি আমি বলি, এখানে দুটো বিষয় আমি বলতে পারি। সেটা হলো যে ভাষাগত যে প্রবলেম, বিশেষ করে আমরা যদি ক্রিয়েটিভ রাইটিং, রিসার্চ ওয়ার্ক এর ভাষাগত পার্থক্যটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু রিসার্চের ভাষা একরকম, এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পাবলিকেশনের যে ধরনের ভাষা বা যে লেভেলের এক্সপেকটেশনস তাদের থাকে, ওই লেভেলের দক্ষতা আমাদের এত তাড়াতাড়ি হয়ে ওঠে না। হয়তো কেউ যদি একদম লেগে থাকে এবং তাদের যদি আন্তরিকতা থাকে এবং তারা যদি মনে করে যে এই এরিয়াতে তারা আহ, মানে অগ্রসর হবে, তারা রিসার্চ করবে এবং লেগে থাকে, তাহলে সম্ভব কোনো একটা সমস্যা, কোনো কিছুই মানে অসম্ভব নয়। কিন্তু সেরকম একটা মন মানসিকতা নিয়ে তাকে অধ্যয়ন করতে হবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জার্নালগুলো সেগুলো প্রচুর পড়তে হবে, সেরকম আর্টিকেল গুলো পড়তে হবে, পড়ে পড়ে দক্ষতা অর্জন করতে হবে। দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের একাডেমিক জায়গাগুলোতে আমরা সেই ডিসকাশন, তারপরে এরকম ওয়ার্কশপ এগুলো কিন্তু খুব একটা অ্যারেঞ্জ করতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন সে ট্র্যাডিশনাল ফরম্যাটে অনার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে তারপরে চাকরির জন্য হয়তো, এগুলো আমাদের একটা লিমিটেশন। সেই লিমিটেশন থেকে বের হয়ে আসতে গেলে আমাদের একটু রিথিঙ্ক করতে হবে। রিথিঙ্ক করতে হবে এই জন্য যে রিসার্চের প্রতি, গবেষণার প্রতি আমাদের আর একটু আহ, মানে মনোযোগ দিতে হবে, সেটাকে এমফাসাইজ করতে হবে। কারণ ইভেন স্টুডেন্ট লাইফ থেকেই যদি এই ধরনের একটা আগ্রহ তৈরি হয় যে তাকে গবেষণা করতে হবে, গবেষণার প্রতি তাকে মনোযোগী করে তোলা যায়। বিশেষ করে যেমন 100 জন 60 জন স্টুডেন্টের মধ্য থেকে হয়তো 5-10 জন স্টুডেন্টও যদি সেই লেভেলের আগ্রহ নিয়ে অগ্রসর হতে থাকে, উঠে তাহলে আসবে। কিন্তু সেটা কম নয়। কারণ বাংলাদেশে অনেকগুলো ইংরেজি বিভাগ আছে, হুম। সেখান থেকে 10 জন করে বেরিয়ে আসলেও রিসার্চের আগ্রহ নিয়ে, তাহলে কিন্তু সেটা কম নয়। সুতরাং এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের একটা কালচার তৈরি করতে হবে, এটা আমার হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে এই রিসার্চ নিয়ে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, যেমন আমাদের স্টুডেন্ট লাইফ থেকে একটা রিসার্চ পেপার কিভাবে লিখতে হয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এরকম কোনো ওয়ার্কশপ বা এরকম কোনো ক্লাস কিন্তু আমরা মনেভাবে পাইনি। যেটা না পাওয়ার কারণে এটা একটা দুর্বলতা আমি মনে করি, এবং সেই জায়গাটা যদি আমরা, সেই গ্যাপটা যদি আমরা ফিল আপ করতে পারি, নিয়মিত ওয়ার্কশপ করা, তারপরে রিসার্চ কালচারের প্রতি তাদেরকে আগ্রহী করে তোলা, এবং বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন সিম্পোজিয়াম সেগুলোতে যদি আমরা নিয়মিত আয়োজন করতে পারি এবং স্টুডেন্টদেরকে বা ইয়াং স্কলার্সদেরকে যদি আমরা সেদিকে আগ্রহী করে তুলতে পারি, তাহলে আমার মনে হয় সেই গ্যাপটা পূরণ করা অনেকটাই সম্ভব। চমৎকার বলেছেন স্যার। না আসলেই। আর স্যার, আপনি তো ধরেন আপনি আপনার আগ্রহের বিষয় হচ্ছে পোস্ট কলোনিয়াল স্টাডিজ, যেটা আমরা দেখেছি যে আপনি পোস্ট কলোনিয়াল স্টাডিজ নিয়ে অনেক জার্নালে লেখাপত্র প্রকাশ করেছেন। জার্নাল অফ পোস্ট কলোনিয়াল রাইটিং এর মতো বড় জার্নালেও আপনার লেখা এসেছে। এখন স্যার একজন একাডেমিক হিসেবে, একজন গবেষক হিসেবে বাংলাদেশে পোস্ট কলোনিয়াল স্টাডিজ এর বর্তমান অবস্থাটা কোন পর্যায়ে আছে স্যার? এটা এটা যদি একটু বলেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমার আসলে আগ্রহের জায়গাটা হলো, ঠিকই বলেছো, পোস্ট কলোনিয়াল লিটারেচার বা পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ থেকে আমি গবেষণা করতে আগ্রহী, এবং সেটা আমার পছন্দের এর সাথে সাথে ট্রান্সলেশন স্টাডিজ। আর সাউথ এশিয়া, আরো মোর স্পেসিফিকলি যদি বলি, এটা হলো সাউথ এশিয়ান সাউথ লিটারেচার, এশিয়ান। এটা আমার একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে। হুম, হুম, এখন পোস্ট কলোনিয়ালিজম, এই কথাটা কিন্তু বহুল আলোচিত, মানে এত বেশি এক্সপ্লোরড, কিন্তু তারপরেও এটার কিন্তু শেষ নেই। এখন নানা ফরম্যাটে, নানা অন্যান্য আঙ্গিক মানে বিবেচনায় নিলে দেখা যায় এটা একটা ভাস্ট এরিয়া।
তো সেখানে এখনো পোস্ট কলোনিয়ালিজমের উপরে, পোস্ট কলোনিয়াল লিটারেচারের উপরে নানাভাবে কাজ হচ্ছে, নানা রকম কাজ হচ্ছে। যেমন আমার পিএইচডি গবেষণার ক্ষেত্রে যে আইডেন্টিটিটাকে আমি নিয়েছিলাম ফোকাস হিসেবে, সেটা কিন্তু পোস্ট কলোনিয়ালিজমেরই একটা মার্কেট। তো এই জায়গাতে ইভেন পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচটা, সেটা কিন্তু নানা দিক থেকে এখন আরো ব্যাপকতা পেয়েছে। এখন আমাদের বাংলাদেশের যে লিটারারি স্টাডিজ আমি যদি বলি, সেটা কিন্তু আমরা পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ থেকে দেখতে পারি নানা দিক থেকে। কারণ পোস্ট কলোনিয়ালিজম কি, এটা হলো ইটস স্টাডি, একাডেমিক স্টাডি, ক্লিনিক্যাল স্টাডি। সেটা কি করে, সেটা হলো ইম্পেরিয়ালিস্ট বা কলোনিয়ালিস্ট যে লেগাসিটা ছিল সেটাকে ক্রিটিসাইজ করা, সেটিকে নানাভাবে টেক্সটের মধ্যে তুলে থেকে ধরা। বের করে আনা। সেটাই এখন এক ধরনের যে মানে একদম ফিজিক্যাল যে কলোনিয়ালিজম, সেটা তো আর এখন নেই, কিন্তু কলোনিয়ালিস্ট অ্যাটিটিউড, আউটলুক, সেটা তো এখনো বিরাজমান নানাভাবে। অর্থনৈতিকভাবে পাওয়ার ইম্পোজ করা, তারপর আম, আম, অর্থনৈতিক শক্তিগুলো সেটা নানাভাবে অন্যান্য তুলনামূলক দুর্বল শক্তিগুলোর উপর যেভাবে তারা চেপে বসে, তো সেই সেই জায়গা থেকে পোস্ট কলোনিয়াল স্টাডিজ তো নানাভাবে দেখা যেতে পারে, দেখা যাচ্ছে। সুতরাং যেমন আমি যদি এই সাবকন্টিনেন্টের অন্যান্য দেশের কথা বলি, ইন্ডিয়ান লিটারেচার, শ্রীলঙ্কান লিটারেচার, পাকিস্তানি লিটারেচার, সেগুলো কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে এবং সেগুলো ইভেন আমরা বাংলাদেশেও সেই সাহিত্যকে আমরা পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ থেকে দেখছি, ইভেন পোস্ট কলোনিয়াল লেন্স থেকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করছি। তো তোমার প্রশ্নটা ছিল আমরা বাংলাদেশি লিটারেচার, হুম, সেটাকে কেন এবং আমরা বাংলাদেশের লিটারেচারকেও কেন আমরা ইনক্লুড করতে পারছি না স্যার সেটা ওভাবে? পারছি না। এটার নানা কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হলো যে দেখো আমাদের বাস্তবতাটা একটু ভিন্ন রকম। আমরা কিন্তু ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা জাতি পেয়েছি, তারপরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীন দেশ পেয়েছি। সেই ক্ষেত্রে এই যে ভাষার প্রতি যে এক ধরনের মানে আমাদের এটা কি ইন্টেন্স একটা ফিলিং, সেটা কিন্তু অন্য কোনো জাতির মধ্যে সেরকম নেই। সুতরাং আমরা নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসেছি। কোন একটা সময় ইংরেজিকে, যেমন ইংরেজি ভাষা কিন্তু একটা, আহ, মানে উপেক্ষা করার উপায় নেই, যেটা একটা এই ভাষা দিয়ে কিন্তু, যেমন ইন্ডিয়ান লিটারেচার বলো, ইন্ডিয়ান লিটারেচারকে আমরা যেভাবে এখন পড়ছি, সেটা কিন্তু ইংরেজি ভাষায় এত বেশি লেখক এবং হুম, তাদের অন্যান্য ভাষায় লিখিত বইগুলো তারা ইংরেজিতে ট্রান্সলেট করে সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে দিয়েছে, ইভেন একাডেমিক পার্ট হিসেবে সেটা এখন পড়ানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। কিন্তু সেই অর্থে আমরা পারিনি কেন? কারণ হলো যে আমাদের ভাষার প্রতি এক ধরনের আহ, আহ, মানে ভালোবাসা থেকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে নানাভাবে নানা সময়ে নানান ভাবে দেখার চেষ্টা করেছি। সুতরাং ইভেন ইংরেজিতে অনুবাদ করা বা অন্যান্য ভাষায় অনুবাদ করে সেটাকে আহ, বিশ্বের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়া বা সেটা নিয়ে আলোচনা করার পরিবেশ কিন্তু আমরা তৈরি করতে পারি। কিন্তু যে পোস্ট কলোনিয়াল যে ফিচার্স গুলো, সেগুলো কিন্তু অ্যাভেলেবল available আছে। ইন মেনি অফ দ্য পিসেস অফ লিটারেচার ইন বাংলাদেশ। হুম, হুম, হুম। এখন আমি যদি 1971 এর পরের বাংলাদেশি লিটারেচার বলি, সেগুলোতেও দেখবে যে রেজিস্ট্যান্স, তারপরে এটা তো ওয়ান্স কলোনাইজড কান্ট্রি যদি আমি বলি, মানে কলোনাইজড ছিল ওয়ান্স আপন এ টাইম, সেই জায়গা থেকে তো নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে, সুতরাং সেই মার্কার্স গুলো কিন্তু আমাদের সাহিত্যে অনেক আছে। অনেক আছে। সুতরাং সেইগুলো যদি আমরা বিবেচনায় নিই, তাহলে কিন্তু আমরা আমাদের সাহিত্যকে আমরা সে এক্সপ্লোর করতে পারি বিভিন্ন ক্রিটিক্যাল এবং স্যার লেন্স থেকে। একটু ইন্টারফেয়ার করে স্যার একটু বলি যে আচ্ছা আচ্ছা। স্যার আমি আমি যেটা দেখলাম স্যার, আপনি কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করছেন। কাজী নজরুল ইসলাম, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আপনার আহ, গবেষণায় উঠে আসছে। কিন্তু আমরা যখন পোস্ট কলোনিয়াল লিটারেচার বলতে চাই, তখন আমরা কেবলমাত্রই দেখা যায় ইন্ডিয়ান লিটারেচার বা পাকিস্তান, এই এই জায়গাগুলোতে আমাদের গবেষকরা অনেক বেশি আগ্রহী। So, আমাদের নিজেদের যে সাহিত্য, এটা এটা কি স্যার আমাদের এই যে বিদ্যায়তনিক পরিমণ্ডলে ইনক্লুড করা যায় কিনা, কোনো সম্ভাবনা আছে কিনা? না না, অবশ্যই অবশ্যই সেটা সেটা যেমন আমার ব্যক্তিগত কিন্তু আগ্রহের জায়গা এখন বর্তমানে বাংলাদেশি লিটারেচার ইন ইংলিশ, আমি সেটা নিয়ে আহ, কাজ করার চেষ্টা করছি এখন।
যেমন আমার রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কিছু কাজ আছে, কাজী নজরুল ইসলামের উপর তো অবশ্যই। তারপর ইভেন বাংলাদেশের যে সাহিত্যগুলো এখন অনুদিত হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড পাবলিকেশনের মাধ্যমে, সেগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, সেগুলোর উপরে কিন্তু আমি এখন কাজ করছি। ইভেন যে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো হয় সেগুলোতে কিন্তু আমি বাংলাদেশের লিটারেচারকে এখন বেছে নেওয়ার চেষ্টা করছি। এটা আমার মানে ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে। এটার এটার দুটো বিষয় কাজ করে। একটা হলো যে ঠিকই আছে, এটা আমাদের সাহিত্য, এটাকে তুলে ধরার দায়িত্ব আমাদের, এবং সেগুলো নিয়ে ক্রিটিক্যাল স্টাডিজ। আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের দেশে কিন্তু ওইভাবে ক্রিটিক্যাল স্টাডিজ এর কালচারও গড়ে ওঠেনি, বা তুমি যদি কোনো বাংলাদেশি লিটারেচার নিয়ে কাজ করতে যাও তাহলে আমাদের দেশীয় যে একটা ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেটা কিন্তু আমরা এখনো দাঁড় করাতে পারিনি। তো এটা যদিও আমাদের একটা কিন্তু হয়তো আমরা আশাবাদী কোনো একটা সময় হয়তো আমরা সেটা পেয়ে যাবো। এক্স্যাক্টলি। এখন সেই জায়গা থেকে অনেকে হয়তো ওই আগ্রহ পায় না যে এটার উপর ম্যাটেরিয়াল, বা যেমন আমি আমার একটা অভিজ্ঞতা যদি বলি যে রাজলের জার্নালে আমি একটা আর্টিকেল সাবমিট করলাম, তো সেটা আমি ওই যে যে ইন্টারন্যাশনাল যে ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেটা আমি দাঁড় করি, আমি ক্রিটিক্যাল অ্যাপ্রোচটা আমি দাঁড় করিয়েছি ওখানে। কিন্তু তারা আমার কাছে একটা চাইলো যে তোমাদের দেশীয় যে ক্রিটিক্যাল যে কালচারটা আছে বা ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে সেটার মাধ্যমে তুমি এটা একটু করো। তখন আমি তাকে বিশাল বড় একটা ইমেল করলাম। সে বুঝতে পারলো, বুঝতে পারার পরে তারপরে যাই হোক আমি যতটুকু সম্ভব সেটাকে আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা, তারপরে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়েছে। এখন এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গা যে ক্রিটিক্যাল একটা হিস্ট্রি তো বাদই দিলাম, কিন্তু অ্যাটলিস্ট প্রাইমারি যে কিছু জায়গাটা সেটা কিন্তু আমরা এখনো করে তুলতে পারিনি, কিন্তু আশা করি যে সেটা হয়তো হবে। কিন্তু এটা there is no denying that Bangladeshi literature can also be studied through different critical approaches and lenses, particularly post-colonialism. এটাকে কোনোভাবেই তুমি ফেলে দিতে পারবে না। এবং বাংলাদেশি সাহিত্য আমি আমার বিভিন্ন লেখা পড়েছি, বাংলাদেশি সাহিত্য ইট ইজ রিচ ইন কম্পারিজন উইথ মেনি আদার লিটারেচার্স অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমরা বিশ্ব সাহিত্যে যেমন আমি রিসেন্টলি আমি একটা আর্টিকেল, এটাও আমি অচিরে হয়তো জানাবো, যে আমার সেটা বাংলাদেশি লিটারেচার নিয়ে কাজ করা, এবং সেখানে আমি বলার চেষ্টা করেছি এবং সেটা ওয়ার্ল্ড লিটারেচারের পার্ট হিসেবে কিভাবে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে সেটা আমি সেখানে ক্রিটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের যে বাংলাদেশের প্রধান কবি, ইংরেজি কবি কাইজার হক, তাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি সেখানে। তো সেই সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবং হবে। একটা সময় হয়তো বাংলাদেশি লিটারেচার ওয়ার্ল্ড লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ নানা জায়গা থেকে কিন্তু একটা নতুন সাহিত্যের প্রতি, নতুন কালচারের প্রতি একটা আগ্রহ দেখা যায়, তৈরি হয়। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের বাংলাদেশি লিটারেচারের এখন একটা প্রসপেক্ট, হিউজ একটা প্রসপেক্ট এখন আছে। সুতরাং এখানে কাজ করার জায়গাটা আমি মনে করি আছে এবং অনেককে আগ্রহী হওয়াটা উচিত বলে আমি মনে করি। না ঠিক আছে স্যার, এটা এটা আসলেই যে আমাদের আমাদের লিটারেচার গুলো উঠে আসা দরকার, নতুন একাডেমিকরা হয়তো এদিক দিয়ে নজর দিবেন। স্যার আমরা একটু ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে কথা বলি স্যার। আপনার আপনার গবেষণার এই জায়গাটাও খুব একটু আমাদেরকে একটু ভাবাই, কারণ স্যার আমরা যতদূর জানি বা আমরা নিজেরা যতটুকু অভিজ্ঞতা নিয়েছি বাংলাদেশের একাডেমিক পরিমণ্ডলে, ট্রান্সলেশন স্টাডিজ একটা বিষয় হিসেবেও স্যার খুব একটা চর্চিত হয় না। সো এরকম একটা চর্চিত হয় না এরকম একটা বিষয়কে যখন স্যার আপনি একটা গবেষণা পরিমণ্ডলে ঢোকালেন এবং এটা নিয়ে রীতিমতো আপনি কাজ করছেন, আপনার পাবলিকেশন হচ্ছে এবং এটাকে থিওরির পর্যায়ে না রেখে এটার অ্যাপ্লিকেশনস এর জায়গাগুলো খুঁজে বের করছেন। এবং আমি যেটা দেখলাম আপনার সাথে কথা হলো, আপনি আপনি ইতালি, লন্ডন এরকম দু জায়গায়, ইতালিতে গেছেন 2015 সালে একটা কনফারেন্সে, তাও এই ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে, এবং লন্ডনে গত বছর গেছেন ইউনিভার্সিটি অফ লন্ডনে, তাও ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে। আপনি উইমেন রাইটার্স নিয়ে কাজ করেছেন বাংলাদেশে। এখন স্যার একটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে স্যার, আমাদের এই বিদ্যায়তনিক একাডেমিক পরিমণ্ডলে ট্রান্সলেশন স্টাডিজ এর সম্ভাবনা কতটুকু এবং এটা কেন চর্চিত হচ্ছে না এখনো পর্যন্ত? আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে দুটো বিষয় পরিষ্কার করা উচিত, সেটা হলো যে ট্রান্সলেশন স্টাডিজ এন্ড ট্রান্সলেশন প্র্যাকটিসের জায়গায় দুটো জিনিস কিন্তু একেবারেই আলাদা, সেটাকে আলাদাভাবেই দেখতে হবে। ট্রান্সলেশন স্টাডিজ ইট ইজ অ্যাবসলিউটলি
related to the academic study of literary translation. আর আমি যদি ট্রান্সলেশনের শব্দটাকে নেই তাহলে সেটা কিন্তু প্র্যাকটিসের সাথেই রিলেটেড। এখন যদি তোমার প্রশ্নের ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে আমি কথা বলি, সেখানে বাংলাদেশে কিন্তু এইটার এটার স্টাডিটা যদি বলি বা এটার একাডেমিক পার্ট হিসেবে নিয়ে নেওয়ার বিষয়, সেটা কিন্তু এখনো ওইভাবে চিন্তা করিনি আমাদের একাডেমিক জায়গাগুলোতে। যেমন বিশ্ববিদ্যালয়গুলি কিছু কিছু বিশ্ববিদ্যালয় ট্রান্সলেশন স্টাডিজ একটা কোর্স হিসেবে তারা অফার করছে। তারপর একদম বড় পরিসরে ট্রান্সলেশন স্টাডিজ কে অধ্যয়ন করা সেরকম করে কিন্তু এখনো এই বিষয়টা আসেনি। কারণটা হলো এই যে ট্রান্সলেশন স্টাডিজ শব্দটাই, ফ্রেজটা, এটা কিন্তু 1972 সনে যে হোমস তার মাধ্যমে কিন্তু আসে, প্রথম আলোচনায় আসে। তারপরে আস্তে আস্তে এটার একাডেমিক জায়গাতে আলোচনা পায়, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ফোরামে বিভিন্ন কনফারেন্সে এটা আলোচিত হতে থাকে। 80-র দশকে 90-র দশকে তখন কিছু কিছু আর্টিকেল, তারপরে কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ইট ইজ অ্যাজ ওল্ড অ্যাজ লিটারারি স্টাডিজ। কিন্তু এই তারপরের থেকে যখন দেখলো যে এই ডিসিপ্লিনটা একটা অত্যন্ত এক্সাইটিং একটা ডিসিপ্লিন, বিভিন্ন দেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেটাকে লুফে নেওয়ার চেষ্টা করলো। কোনো কোনো জায়গাতে একটা কোর্স হিসেবে স্টাডিড হওয়া শুরু করলো, আবার কোনো কোনো জায়গাতে একেবারে ডিগ্রি দেওয়া শুরু হলো। এরপরে এখন যদি আমি তাকাই ট্রান্সলেশন স্টাডিজ এর দিকে, তাহলে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন, একাডেমিক ডিসিপ্লিন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ট্রান্সলেশন স্টাডিজ এর উপরে হায়ার ডিগ্রিও দেওয়া হচ্ছে। এবং অনেক ভালো ভালো জার্নাল একদম absolutely dedicated to translation and translation studies. There are lots of journals like that. এবং তার মানে এটা এখন ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ এর অংশ হয়ে গেছে। কম্পারেটিভ লিটারেচার, তারপর ওয়ার্ল্ড লিটারেচার, এই এরিয়াগুলো যদি আমি দেখি, তাহলে ট্রান্সলেশন লিটারেচার বা ট্রান্সলেশন স্টাডিজ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট। তো সেই জায়গা থেকে বাংলাদেশে এটা অনেক আগে আসার কথা ছিল এবং এটা ব্যাপকভাবে আলোচনায় আসা উচিত ছিল, এক্সপ্লোর হওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক, শুরু হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন শুরু করেছে এবং আলোচনা এবং বিভিন্ন জায়গাতে ট্রান্সলেশন প্র্যাকটিসটা নিয়েও আগ্রহের জায়গা তৈরি হয়েছে। যেমন বিভিন্ন ওয়ার্কশপ, যেমন আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি, কারণ ট্রান্সলেশন তো আমার একটা আগ্রহের জায়গা। আমি সেই স্টুডেন্ট লাইফ থেকেই আমি বিশেষ করে বাংলা সাহিত্যের যে ছোট গল্প, তারপর বিভিন্ন কবিতা যেগুলো আমার ভালো লাগতো, সেগুলোকে আমি জানি না এটা কেন কাজ করেছে, আমি ট্রান্সলেট করার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমার এই এরিয়ার উপর একটা আগ্রহ ছিল যে কোথায় কি কাজ হচ্ছে, এটা নিয়ে কেমন হচ্ছে। সুতরাং বাংলাদেশে যখনই এটা নিয়ে আলোচনা হতো বা বিভিন্ন ফোরামে এটা নিয়ে কাজ করার একটা পরিবেশ তৈরি হতো, আমি চেষ্টা করতাম সেটাকে সেই জায়গাটা অ্যাটেন্ড করতে। সো এই জায়গা থেকে দেখতে গেলে যে ট্রান্সলেশন স্টাডি অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন, এটার অবস্থা এখন হয়তো ওই রকম না, কিন্তু ভবিষ্যতে আশা করছি আমরা হয়তো কোনো একটা সময় আমরা এই ট্রান্সলেশন স্টাডিজ এর উপর ডিগ্রি দিতে পারবো আমাদের বাংলাদেশে। আর প্র্যাকটিসের জায়গা যদি বলো, তাহলে ইটস রাইজিং ডে বাই ডে, and people are coming forward, particularly the young generation. They are interested about translation. আর যদি আমি আমাদের established ট্রান্সলেটরদের কথা বলি, তারা বিশেষ করে আমি বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদের কথা বলি, সেই জায়গা থেকে ফখরুল আলম স্যার, তারপর কাইজার স্যার, নিয়াজমান ম্যাডাম, হ্যাঁ, ওনারা তো legendary figures in the area of translation. So they have done a lot of things, and our works, particularly Bangladeshi literature, this is spreading worldwide because of them. Great কিছু কাজ আছে, বিশেষ করে কিছু নাম যদি আমি বলি, যেমন ফখরুল আলম স্যারের জীবনানন্দ দাশের ফিনোমিনাল ওয়ার্ক, তারপরে আনফিনিশড মেমোয়ার্স, এরপর কাইজার হক স্যার যে বইটা দ্য ট্রায়াম্ফ অফ দ্য স্নেক গডেস, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে, এটার উপর আমি কাজও করেছি, কাজ করছি। এটা অসাধারণ একটা কাজ এবং সেটা ইভেন নিউ ইয়র্ক টাইমস
তো সেরকম একটা রিভিউ বের হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে এই কাজগুলো নিয়ে। তারপর ওশান অফ সরো যেটা রিসেন্টলি পাবলিশড হলো, তারপরে দি এসেনশিয়াল চ্যাগর, ইট ইজ অ্যানাদার ফিনোমেনন। Essential Tagore, সো এই কাজগুলো হচ্ছে, এবং আস্তে আস্তে আমাদের সাহিত্য ইভেন একটা ট্রান্সলেশন সেন্টার হয়েছে ঢাকাতে, ঢাকা ট্রান্সলেশন সেন্টার। তো তাদের একটা লাইব্রেরি সিরিজ আছে, তারা অনেক ভালো ভালো বইগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ বইগুলো তারা অনুবাদ করছে, এবং অনুবাদ সেন্টারের মাধ্যমেই তারা কাজটা পাবলিশ করছে, এবং সেগুলো নানা ভাবে বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে হচ্ছে। মার্কেটিং পলিসি কিন্তু অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, যেটাতে আমরা খুবই দুর্বল। আমাদের বাংলাদেশে লিটারেচার বাইরে যাচ্ছে না বা বাইরে পঠিত হচ্ছে না, তার অন্যতম দুর্বলতা হলো যে আমরা মার্কেটিং পলিসিতে ওইভাবে, যেমন বাংলা একাডেমি কিন্তু অনেক আগে থেকেই কাজ করছে ট্রান্সলেশন অনেকগুলো তারা প্রকাশও করেছে, কিন্তু ওইভাবে বাজারজাত আলোচিত হয়নি, বাজারজাত হয়নি। তো ইভেন আমি আমি বিশেষ করে যে লন্ডন ইউনিভার্সিটির যে পেপারটা দিয়েছি ট্রান্সলেটিং উইমেন, এখানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ওখানে আসলে মূলত বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছিল যারা নারীরাই মূলত প্রতিনিধিত্ব করেছে। সো আই ওয়াজ এ মাইনর ওভার দেয়ার। সো যাই হোক, আমি বাংলাদেশি নারীদের যে ফিকশন বা কবিতা, সেগুলো কিভাবে কতটুকু অ্যাটেনশন পাচ্ছে বা কিভাবে অনুদিত হচ্ছে এবং সেটার অবস্থা কি, এটা নিয়ে আমি মূলত পেপারটা দিয়েছিলাম। সেখানে সেলিনা হোসেনকে আমি মূলত ফোকাস করেছি। কিন্তু আমি সেটা কাজ করতে গিয়ে দেখেছি যে আমাদের নারীরা, এটা তো স্বাভাবিকভাবে এটা একাডেমিক আলোচনায় এসেছে যে নারীরা নানাভাবে তারা অবহেলিত হয়, ইভেন ট্রান্সলেশনের ক্ষেত্রে। এটা ফেমিনিস্ট ট্রান্সলেশন এর ফেমিনিজমের আলোকে দেখতে গেলে ট্রান্সলেশন স্টাডিজ এর মধ্যে একটা ফেমিনিজম থিওরির অ্যাপ্লিকেশনের একটা ব্যাপার আছে, সেখানে এটা আলোচিত হয় বিষয়টা, নারীরা কেন এইভাবে অ্যাটেনশন পায় না। তো আমি সেখানে দেখেছি যে 31 টেক্সট আমি দেখেছি মোটামুটি এক্সপ্লোর করে। সেখানে ইভেন 1975 পাবলিশড একটা বই আমি দেখেছি, এবং সেটা নিউ ইয়র্ক থেকে। এবং তাসলিমা নাসরিনের বইগুলো অনেক আগে থেকে অনুদিত হচ্ছে, বিদেশের অনেকেই সেগুলো অনুবাদ করছে এরকম। তো অনুদিত হচ্ছে যে না যে তা নয়, প্র্যাকটিসের জায়গাটা কিন্তু যথেষ্ট রিচ, কিন্তু দুর্বলতা ওইটাই যে দুটো দিক, একটা হলো হ্যাঁ মার্কেটিং পলিসিটা নেই, আরেকটা হলো যে এটা বলতে গেলে হয়তো পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম থেকে অন্যভাবে সেটা দেখা যেতে পারে যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা মানে বাইরে যেটা দেখা হয় যে লিটারেরি ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন শুধু ট্রান্সলেট তো করলেই হবে না, ট্রান্সলেশনটা কতটুকু রিডেবল, কতটুকু স্মুথ, এবং সেটা টার্গেট অডিয়েন্স সেটা বুঝতে পারছে কিনা বা স্মুথলি সেটা রিড। কারণ আমরা যখন সাহিত্য পড়ি, সাহিত্যের ভাষা এবং জেনারেল ভাষা, সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারি পার্থক্য। সুতরাং আমি যখন একটা বাংলা ভাষার একটা উপন্যাস আমি অনুবাদ করছি ইংরেজিতে, তো আমি কার জন্য করছি, স্কপস থিওরি নামে একটা, সেটার অবজেক্টিভটা কি সেটা আমাকে আগে দেখতে হবে, এবং কার জন্য করছি। যার জন্য করছি সে যদি পড়তেই না পারলো, তাহলে তো এটা পড়ে থাকবে, যেখানে পড়ে থাকার সেখানেই থাকবে। এটা নানা দিক আছে বলার যে কেন ট্রান্সলেট করছি বা এটা ট্রান্সলেট করা প্রয়োজন কেন। যদি আমি এটা বিশ্ব সাহিত্যের পার্ট হওয়ার জন্য অনুবাদ করি, তাহলে সেটাকে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য একটা ল্যাঙ্গুয়েজের দক্ষতা দরকার। সেটা আমাদের দেশের হয়তো ওইভাবে আমরা এখনো শিখছি, আমরা এখনো সেই পর্যায়টা নিয়ে কাজ করছি, এবং দেশে সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। আশা করি হয়তো এই জিনিসগুলো কেটে যাবে, একটা সময় আমরা দেখতে পাবো ট্রান্সলেশন লিটারেচার অফ বাংলাদেশ ইজ ফ্লাউরিশিং and it is being accepted warmly worldwide. So আমি আশাবাদী সেই জায়গায়। We are hopeful too. স্যার একটু কি বলবেন যে আপনার এই যে বাইরের যে কনফারেন্স গুলোতে আপনি অ্যাটেন্ড করলেন, এই যে ইতালিতে গেলেন, বা বিশেষ করে আমি একটু 2019 সালে ঠিক গত বছরে ইউনিভার্সিটি অফ লন্ডনে যে কনফারেন্সটা আপনি অ্যাটেন্ড করলেন, এই যে বাইরের যে অভিজ্ঞতা, তাদের যে রিসার্চ কোলাবোরেশন এবং গবেষণার প্রতি তাদের যে আগ্রহ এবং বিভিন্ন জায়গা থেকে এসে যে তারা এক্সচেঞ্জ করে একাডেমিক, ওই জায়গাগুলো থেকে এসে আপনি কি স্যার কোনোভাবে এটার কোনো 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 পরিবর্তন কি আপনি দেখেছেন আপনার নিজের কাজের মধ্যে? বাইরের একাডেমিকদের সাথে যখন আপনি মিশেছেন, তখন কি এটা কোনো প্রভাব ফেলেছে আপনার নিজের কাজে? আচ্ছা, একটা বিষয় বলি, যেমন আমি আগেই বললাম যে আমার একটা আগ্রহের জায়গা যদি থাকে, আমি সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি নানা দিক থেকে, সেটা দেশীয় এবং
আন্তর্জাতিক পর্যায়ে। তো 2015 সালে যখন আমি দেখলাম যে এরকম ট্রান্সলেশন নিয়ে একটা কাজ হয়, সেটা 15 দিনের স্কুল ছিল আর কি, সামার। তো সেখানে আরো বেশি আমি আগ্রহী ছিলাম, কারণ ওখানে সুজান বাসনেট, যাকে আমরা লিভিং লেজেন্ড বলি ট্রান্সলেশন স্টাডিজে, উনি ছিলেন, এবং আরেকজন ছিলেন সান্ড্রা বার্ম্যান, আমেরিকান প্রফেসর। দুজনই লেজেন্ডারি ফিগার। তো তারা সেখানে ছিলেন রিসোর্স পারসন। সো আই ওয়াজ সো লাকি টু মিট দেম, এবং তাদের তিনটা প্রেজেন্টেশন আমি শুনেছিলাম, এবং ক্লোজলি তাদের সাথে মেশার সুযোগ হয়েছিল এবং কথা বলার সুযোগ হয়েছে। তো তাদের যে ভিউজ, এবং ওখানে 40টা পেপার প্রেজেন্টেড হয়েছিল বিভিন্ন দেশ থেকে। তো আমি সেখানে বাংলাদেশের লিটারেচার নিয়ে, ট্রান্সলেশন লিটারেচার নিয়ে আমার পেপারটা দিয়েছিলাম, এবং সেই পেপারটা পরবর্তীতে আমি ডেভেলপ করে রাষ্ট্রীয় জার্নালে প্রকাশ করেছি। এখন ওইটা ছিল একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। এটা হয় কি, যেন মানে বাইরের যে কনফারেন্স গুলো হয়, বা এই যে এই ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো হয় বা ওয়ার্কশপ গুলো হয়, সেখানে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো যে নানান ধরনের, নানা কালচারের যে মিশ্রণ, এবং তাদের যে ভিউজ, এবং তাদের যে কাজগুলো তারা কি করছে, কি নিয়ে চিন্তা করছে, আমরা আমরা কি নিয়ে চিন্তা করছি আর তারা কি নিয়ে চিন্তা করছে, এটা একটা কম্পারিজন আমরা দাঁড় করাতে পারি, কম্পেয়ার করার সুযোগ হয়। এবং অবশ্যই ইন্সপিরেশন পাওয়া যায় যে না, আমাকে কাজ করতে হবে, তাদের মতো করেই কাজ করতে হবে, বা আমার দেশীয় সাহিত্যকে বা দেশীয় কালচারকে আমাকে তুলে ধরতে হবে, এবং নানাভাবে সেটা চিন্তার মধ্যে ঢুকে যায়। এবং ওই ওই কনফারেন্সটা আমি অনেকের সাথেই আমার তখন যোগাযোগ হয়েছে, তাদের সাথে এখনো যোগাযোগ আছে, অনেক মানে বড় বড় স্কলাররাও ছিল সেখানে। এবং আমি এই যে এক ধরনের কমিউনিকেশন, এক ধরনের কোলাবোরেশন তৈরি হয়, অবশ্যই এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এবং সেটার মাধ্যমেই অনেকটা মানে অপরচুনিটি বলি বা সুযোগ বলি, সেগুলো কিন্তু খুলে যায়। তুমি বিভিন্ন জায়গায় যাওয়া এবং পাবলিকেশন, তারপরে তাদের কাছ থেকে শেখার যে বিষয়টা, ইভেন আমি যদি কোনো সমস্যা ফেস করি, আমি তাদেরকে ইমেল করি এবং বোঝার চেষ্টা করি। মানে এই যে এই ধরনের একটা যোগাযোগ, তারপরে কোলাবোরেশন, সেটা তৈরি হয়। আর লন্ডন ইউনিভার্সিটি যেটা ছিল, সেটা একেবারেই একাডেমিক কনফারেন্স ছিল, এবং ওখানে যে ট্রান্সলেটিং উইমেন, ট্রান্সেন্ডিং বর্ডার্স, এটি ছিল একদম মেজর থিম। আমি সেটা বাংলাদেশকে ফোকাস করে, যে বাংলাদেশের নারীদের বইগুলো কিভাবে অ্যাটেনশন পাচ্ছে অনুবাদের দিক থেকে, এবং সেটা পুরুষদের বইয়ের সাথে তুলনা করলে সেটা পিছিয়ে আছে না এগিয়ে আছে, তারপর এটার সম্ভাবনা কতটুকু, কিভাবে কি কাজ হচ্ছে, সেগুলো নিয়ে আমি আসলে ওখানে পেপার দিয়েছিলাম। দ্যাট ওয়াজ অ্যাপ্রিশিয়েটেড। এবং এটা কিন্তু তাদের যে লন্ডন ইউনিভার্সিটির একটা ইয়ে আছে, ওখানে একদম বিশাল করে তার একটা আর্টিকেলও লিখেছে, এবং এগুলোর উপর ফোকাস করে। আচ্ছা। তো সেখানে আমার আমারটার ব্যাপারে আলোচনা আছে। সুতরাং এই যে বিষয়টা, যে আমাদের দেশীয় সাহিত্য, তোমার যে আগে একটা প্রশ্ন ছিল, যে দেশীয় সাহিত্য সেটা নিয়ে কাজ করা বা সেটা বিশ্ব দরবারে তুলে ধরা, এটা কিন্তু দুটো উপায়। একটা হলো ট্রান্সলেশনের মাধ্যমে, স্ট্যান্ডার্ড ট্রান্সলেশনের মাধ্যমে, আরেকটা হলো এই যে একাডেমিক পেপার। কাজগুলোর মাধ্যমে, একাডেমিক কাজগুলোর মাধ্যমে সেটাগুলো তুলে ধরা। এবং সেটা যদি করা যায়, বিশেষ করে ক্রিটিক্যাল রাইটিং গুলো, বাংলাদেশি লিটারেচার, সেটা যত বেশি হবে, এটা কিন্তু আমাদের সাহিত্যের প্রতি আগ্রহ বা অ্যাটেনশন বিশ্বের বিভিন্ন জায়গাতে এসে তৈরি হবে। এবং আমি সেটা, ওখানে অনেকেই প্রশ্ন করেছে আমাকে, জানার তাদের আগ্রহ হয়েছে যে বাংলাদেশের সাহিত্যের অবস্থা। ইভেন ইটালিতেও সেম অবস্থা ছিল, এবং তারা নানা খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করে, কারা অনুবাদ করছে, এটার টার্গেট অডিয়েন্স কারা, মানে কোন প্রতিষ্ঠানগুলো এটা ইন্সপায়ার করছে, মানে এই ধরনের নানা খুঁটিনাটি বিষয়গুলো তাদের প্রশ্ন। সুতরাং গ্রেট অপরচুনিটি, এবং আমি মনে করি যে প্রত্যেকেরই এভাবে এগিয়ে আসে, বিশেষ করে দেশীয় সাহিত্যকে তুলে ধরার জন্য আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। হয়তো স্যার আমাদের একাডেমি এই ব্যাপারে কাজ করবে ভবিষ্যতে। স্যার একটু ছোট্ট করে বলবেন, যে কারণ আপনি বললেন যে বাইরে যখন আপনি দেখলেন যে একটা রিসার্চ কোলাবোরেশনের আপনি এক্সপেরিয়েন্স করলেন ওখানে, যে ওখানে কোলাবোরেটেড ওয়ার্কস হচ্ছে। আমাদের বাংলাদেশের গবেষণার পরিমণ্ডলে স্যার এই রিসার্চ কোলাবোরেশনটা গড়ে উঠছে না কেন, বা এই পরিবেশটা কি, এটা এটা একটু ছোট করে সংক্ষেপে বলেন স্যার। হ্যাঁ, এখন এখানে তো নানা ধরনের বাস্তবতা আমাদের দেশে আছে আসলে এখন। তারপরে আমি
এটার বিষয়ে হয়তো ব্যাপকভাবে বলতে পারবো না, তারপরে যদি আমি বলি এটা হলো একদম এক ধরনের আহ, একটা বিষয় যদি বলি সেটা হলো আমাদের রিসার্চ গ্র্যান্ট যদি দেখো, মানে বিশ্ববিদ্যালয়গুলিতে বা ইউজিসি থেকে যে শিক্ষা খাতে যে এক ধরনের প্রমোট করার যে বিষয়টা সেটা কিন্তু ওইভাবে নেই বিশ্বের অন্যান্য জায়গাতে। আমি আমি সবসময় একটা কথা বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা গবেষণা করছে বা ভালো ভালো পাবলিকেশন হচ্ছে, কোনো ধরনের রেকগনিশন বা কোনো ধরনের ইনসেন্টিভ কিন্তু ওইভাবে নেই। বিশ্বের অন্যান্য জায়গাতে যখনই একটা ভালো পাবলিকেশন হয়, যখনই আহ এক ধরনের রিকগনাইজ পাবলিকেশন, তখনই কিন্তু এটা নিয়ে তাদের অথরিটি, তাদের কনসার্ন বিশ্ববিদ্যালয় কিন্তু তারা এটা নিয়ে আলোচনা করে এবং সেটা কিন্তু না সামহাও সেটা রিকগনাইজ হয় এবং তাদের প্রচুর ফান্ড থাকে গবেষণা করার জন্য এবং somehow it's a kind of promotion that is very important from the authoritative level, বা যারা পিয়ার্স আছে তাদের মধ্য থেকে এক ধরনের ইন্সপিরেশন থাকতে হবে, ইন্সপিরেশন থাকতে হবে এক ধরনের। আরেকটা বিষয় যেটা বললাম যে ওয়ার্কশপ আয়োজন করা, যেমন একেবারে হাতে কলমে শেখানোর যে বিষয়টা যে কিভাবে একটা আর্টিকেল লিখতে হয়, এই যদি এটা মনে হয় যেন ক্ষুদ্র একটা পরিসর, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে। আহ, আমি আমি এটা খুব ফিল করি যে একটা ওয়ার্কশপ আয়োজন করা, যে ইমার্জিং রিসার্চার্স যারা বা স্কলার্স যারা, নতুন শিক্ষক যারা হয় বা ইভেন যারা স্টুডেন্ট, গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদের জন্য একদম খন্ড খন্ড ভাবে ওয়ার্কশপ আয়োজন করা, যে হাউ টু রাইট এ রিসার্চ পেপার। কিন্তু সেটা কিন্তু হয় না, সেটা হওয়াটা খুবই উচিত। এবং কোলাবোরেশনের কথা যেটা বলতে, এখানে যদি একটা বিশ্ববিদ্যালয়ের চিত্রটাই আমি ধরি, সেখানে আন্তঃকলিক যে যে সম্পর্ক সেই রকম মানে ওয়াইড লিবারেল একটা পরিবেশ থাকা খুবই প্রয়োজন। বা ন্যাশনাল পর্যায়ে যদি আমি কোলাবোরেশনের কথা বলি, সেই সেই লেভেলেও এক ধরনের ওই ধরনের ওপেন মাইন্ডেডনেস, তারপরে একেবারে আহ একটা পরিবেশ যেটা খুব প্রয়োজন রিসার্চের জন্য, সেটা তৈরি হওয়া খুব দরকার। মানসিকতা, ইন্টারেস্ট, তারপরে ব্যাকআপ, মানে যেটাই বলি ফান্ডিং, সবকিছু মিলে যদি মানে একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়, তাহলেই আমার মনে হয় যে কোলাবোরেশন সম্ভব বা এই রিসার্চ ওয়ার্ককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্যার, স্যার আমরা আমাদের ওই যে সেকেন্ড সেগমেন্টে যেটা বাংলা সাথে অনুবাদ নিয়ে আমরা একটু কথা বলবো আপনার সাথে, কারণ আপনি আচ্ছা, অনুবাদক হিসেবে অলরেডি যথেষ্ট আহ, সুখ্যাতি অর্জন করছেন এবং প্রকাশিত হয়েছেন, সবচেয়ে বড় কথা। এখন স্যার, যে বাংলা সাহিত্যকে যখন আপনি ইংরেজিতে অনুবাদ করছেন, আপনি কি কোনো ভাষিক অথবা সাংস্কৃতিক চ্যালেঞ্জ ফেস করছেন আমার অনুবাদ করার ক্ষেত্রে? যে সেম এক্সপ্রেশনস গুলোকে আনা, একটা যে ভাষিক যে একটা চ্যালেঞ্জ, আবার ধরেন একটা স্যার কালচারাল ট্রান্সলেশনের আমরা বিষয় দেখি, যে সেই ক্ষেত্রে স্যার কোনো যদি চ্যালেঞ্জ ফিল করে থাকেন সেটা একটু শেয়ার করবেন কিনা, কারণ অনেকেই হয়তো অনুবাদে আগ্রহী এখানে আছেন, তারা হয়তো আচ্ছা, বুঝবে বিষয়টা। আচ্ছা। প্রথম কথা হলো যে আসলে সুখ্যাতি আমি আমি এখনো মানে আই এম ইমার্জিং, আমি আমি সেটা মনে করি আমি এখনো চেষ্টা করছি, পরিচিত কারণ অনুবাদ। প্রকাশিত হওয়া অর্থে বললাম। আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ, তো এখন আসলে অনুবাদের ক্ষেত্রটা কিন্তু আসলে একটা জটিল একটা ক্ষেত্র। অনুবাদটা কিন্তু সহজ কিছু নয়, বিশেষ করে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় অনুবাদ করা একটা ইটস অ্যান আর্ডুয়াস টাস্ক। এবং এটা বলা হয় যে ইভেন কোনো কিছু সরাসরি লেখা বরং ইজি অনুবাদের থেকে। এখন সেটা কোন অনুবাদ? সেই অনুবাদটা হলো যে অ্যাকসেপ্টেবল এবং স্ট্যান্ডার্ড অনুবাদ, সেটার কথা বলা হচ্ছে। এখন আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, প্রথম দিকে যে অনুবাদগুলো করতাম সেটা তো মানে একেবারেই কি বলবো, এখন প্রাইমারি লেভেলের। এখন সেগুলোর দিকে যদি নিজেও তাকাই, সেটা আহ, দেখা যায় যে কি ছিল সেখানে। এখন কথা হলো যে এটা কিন্তু একটা ইউ জাস্ট গ্রো আপ ডে বাই ডে। কিন্তু ওই যে আগের কথায় আসবো আমি, সেটার সাথে একদম লেগে থাকার যে বিষয়টা, যেমন অনুবাদের প্রতি যদি কারো আগ্রহ থাকে তাহলে অনুবাদ সাহিত্য পড়তে হবে প্রচুর, এবং এই যে মিলিয়ে মিলিয়ে পড়া, যেটা এই বই থেকে অনুদিত হয়েছে এবং সেটার, এবং আমি পড়ার বিকল্প কিছু দেখি না। মানে রিডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে অফ লার্নিং সামথিং, এবং এর বিকল্প যদি আমি অন্য কিছু ধরি তাহলে সেটা অনেক পরের ব্যাপার থাকে। সুতরাং পড়ে পড়ে একটা লেভেলে পড়ে পড়ে যদি শিখতে হবে। আমি নিজেও সেটাই করি, আমি পড়ে পড়ে শেখার চেষ্টা করি।
এবং আমি যে অনুবাদ সাহিত্য, যেমন নিজে বাংলা সাহিত্যকে অনুবাদ করি, আমি দেখি যে ভালো ভালো যে অনুবাদগুলো আছে সেগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করি এবং সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করি। সেখান থেকে কতটুকু শিখতে পারি জানি না, বাট আই ট্রাই টু লার্ন ফ্রম দ্যাট। এবং দ্য সেম থিং হ্যাপেন্স ইন রিসার্চ ওয়ার্ক এজ ওয়েল। আই রিড আ লট অফ আর্টিকেলস and I try to learn from them. এবং সেগুলো ক্লিয়ার পার্থক্য বোঝা যায় যে সাহিত্যের ভাষা, কবিতার ভাষা, তারপর ওই অনুবাদের ভাষা, এবং সেই ক্ষেত্রে রিসার্চ ওয়ার্কের ভাষা, এই যে যে ভাষাগুলোর যে দক্ষতা অর্জন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আমি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করছি, সেখানে যে যে প্রশ্নটা আমি করেছি, যে চ্যালেঞ্জ তো অবশ্যই, কেউ যদি বলে যে এটা চ্যালেঞ্জিং নয়, এবং সেটা যত সহজই থাকুক না কেন, আমি যেমন একদম খুব সহজ ভাষা দিচ্ছে, একদম বোঝা যায়, আমি জাস্ট ট্রান্সফার করলে হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু সেটা দ্যাট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টু মেক ইট অ্যাগ্রিয়েবল অ্যাজ এ ট্রান্সলেটেড ওয়ার্ক, অ্যাজ এ লিটারারি ওয়ার্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো যে লিটারারি ল্যাঙ্গুয়েজকে রপ্ত করতে হবে। যখন আমি সাহিত্য অনুবাদ করছি, বাংলা সাহিত্য বলি বা যে সাহিত্য বলি নাকি, অন্য ভাষায় যে অনুবাদ করছি, সেটার সে টার্গেট ল্যাঙ্গুয়েজের টার্গেট যে ল্যাঙ্গুয়েজ, সেটার যে লিটারারি ফর্ম, সাহিত্যিক ফর্ম, সেটাকে রপ্ত করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি আমি একটা সার্থক অনুবাদের কথা বলি। আর আরেকটা ব্যাপার যেটা বলেছে কালচারাল টার্ন ইন ট্রান্সলেশন বলতে একটা কথা আছে, যেটা সুজান বাসনেট এটার পায়োনিয়ার বলা যায়, যে ট্রান্সলেশন ইজ নট অনলি দ্য ট্রান্সফার অফ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অলসো দ্য ট্রান্সফার অফ কালচার। সো এই বিষয়টা কিন্তু খুব জটিল, এবং আমি আমার বিভিন্ন আর্টিকেল ট্রান্সলেশন স্টাডিজ যে আর্টিকেল গুলো, সেজন্য আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে এটা কিন্তু খুব জটিল সেটা রপ্ত করাটাও। আমি যেটা বলি যে দিস ইজ নট ইম্পসিবল, বাট ওয়ান হ্যাজ টু গো থ্রু লটস অফ স্টেপস অ্যান্ড হার্ড ওয়ার্ক, এবং সেটার মাধ্যমে সেটা রপ্ত করা সম্ভব। এবং ওই যে আমি বললাম যে একটা চ্যালেঞ্জিং জায়গাটা কিভাবে একজন সাকসেসফুল ট্রান্সলেটর ওভারকাম করে, সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে হবে, সেই জায়গাগুলো একটু জানার চেষ্টা করতে হবে। যেমন এই যে প্র্যাকটিসিং ট্রান্সলেটররা, তারা কিন্তু নানান সময়ে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে এবং তারা আর্টিকেল লিখেছে, ওগুলো দেখতে হবে, করতে হবে যে চ্যালেঞ্জিং জায়গাগুলো তারা কিভাবে ওভারকাম করে। কিন্তু একটা শেষ কথা আছে ট্রান্সলেশন, যে একজন ট্রান্সলেটর একদম রিয়েল টাইমের প্রবলেমগুলো কিভাবে ফেস করে এবং কিভাবে সেটা সমাধান করে, এটা শুধু ওই ট্রান্সলেটরই জানেন, এবং অন্যরা জানা সেটা খুব সুযোগ নেই, সম্ভব হয় না। তো এখন বিষয়টা হলো, আসলে ইটস অলসো ম্যাজিক, সামটাইমস সামথিং ম্যাজিক্যাল হ্যাপেন্স when you overcome some challenges. এখন প্রশ্ন হলো, ওই যে ওইটাই হলো ট্রান্সলেশন স্টাডিজ এর কাজ, একটা ট্রান্সলেটেড ওয়ার্ক কতটুকু সেটা টার্গেট অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারলো, অথবা কতটুকু সেটা অরিজিনালের প্রতি ফেইথফুল থাকবে, এটা কিন্তু ট্রান্সলেশন স্টাডিজ এর কাজ। ট্রান্সলেশন স্টাডিজ নানা দিক নিয়ে প্রশ্ন করে রাখবে। ট্রান্সলেশন ওয়ার্ক সেটা কার জন্য লেখা হলো, কেন লেখা হলো, সেটা কিভাবে লেখা হলো, বা সেটা কিভাবে মানে কতটুকু সার্থক হবে, এই বিষয়গুলো কিন্তু, এবং কাকে সেখানে ছোট করা হলো, কাকে সেখানে বড় করে তুলে ধরা হলো, একজন অরিজিনাল অথরকে কি খাটো করে তুলে ধরা হলো, এই বিষয়গুলো কিন্তু কিন্তু একজন ট্রান্সলেটর যখন মানে রিয়েল টাইম ট্রান্সলেট করে, তখন তার মাথায় শুধু একটা জিনিস থাকে, সেটা লিটারারি ইফেক্ট পাচ্ছে কিনা, মানে সেটা লিটারারি ল্যাঙ্গুয়েজে সেটা সার্থকভাবে তুলে ধরা যাচ্ছে কিনা, এবং স্মুথ রিডিং হচ্ছে কিনা টার্গেট। তো সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা মাথায় রেখে একজন ট্রান্সলেটরকে, আমি যদি বিগিনারের কথা বলি, বিগিনারের মানে প্রথম কাজ হবে প্রচুর পড়াশোনা করা, এবং যদি ট্রান্সলেটর হতে চায় তাহলে ট্রান্সলেশন লিটারেচারকে পড়তে হবে, ট্রান্সলেটেড লিটারেচারকে পড়তে হবে, এবং যদি সম্ভব হয় মিলিয়ে যে এটা আমার অরিজিনাল, এটা আমার মানে ট্রান্সলেটেড ওয়ার্ড, সেটা দেখতে হবে যে কিভাবে সেটা চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে, সেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। না স্যার, আসলে পড়ার বিকল্প নাই, আসলে মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রচুর পড়তে হয়, এটা সত্যি কথা। স্যার একটা এটা ডাইরেক্ট একটা প্রশ্ন করি স্যার, যে আমাদের দেশীয় অঞ্চলে স্যার অনুবাদের মৌলিকত্ব নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আছে। আপনার কি মনে হয় স্যার, মানে আমাদের অনুবাদের জন্য
এই আলাপ কি মোটেও জরুরি কোনো বিষয়, যে অনুবাদ মৌলিক কি মৌলিক নয়, এই ধরনের আচ্ছা আলাপকে উৎসাহিত করা বা এই ধরনের আলাপ কন্টিনিউ করা, এটা কি স্যার অনুবাদের জন্য খুবই জরুরি বিষয়, মানে আচ্ছা প্র্যাকটিস? এখানে হ্যাঁ এটা দারুণ একটা বিষয়, মানে চমৎকার একটা প্রশ্ন। কারণ অনুবাদকে সবসময় ধরা হয় যে সেকেন্ডারি ওয়ার্ক। যেমন ফেমিনিজম সবসময় বলে দেয় যে মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি উইমেনদেরকে সবসময় সেকেন্ডারি সিটিজেন হিসেবে দেখে, সেরকম ভাবে অনুবাদকে এটা কিন্তু ক্রিটিক্যাল জায়গা, যে অনুবাদকেও দেখা হয় যে ইটস এ সেকেন্ডারি ওয়ার্ক। কিন্তু ওই যে ফেমিনিস্ট ট্রান্সলেশন, যারা ট্রান্সলেশন স্টাডিজ এর ফেমিনিস্ট স্কলার্স তারা কিন্তু এই জিনিসটাও ধরে যে নো, নারীরাও যেমন সেকেন্ডারি নয় সেইভাবে ট্রান্সলেশনও কিন্তু সেকেন্ডারি নয়। ট্রান্সলেশন ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক লাইক অল আদার ক্রিয়েটিভ ওয়ার্ক। এখন বর্তমানে যে বিষয়টা সেটা দিয়ে আমি শুরু করি। ট্রান্সলেশন ওয়ার্ক ইজ অলসো ক্রিয়েটিভ ওয়ার্ক। ট্রান্সলেশন ওয়ার্ককেও ক্রিয়েটিভ ওয়ার্ক সাথে তুলনা করা না, শুধু এটা সাইমালটেনিয়াসলি দ্য সেম কাইন্ড অফ ওয়ার্ক, ইটস নট এনিথিং ডেরিভেটিভ। সো এই জায়গা থেকে যদি আমি কথা বলি তাহলে অবশ্যই ট্রান্সলেটররা, যেমন উদাহরণ যদি দেওয়া হয় যে আগে কোনো ট্রান্সলেটেড ওয়ার্ক যদি কোনো পুরস্কার পেত, যে ম্যান বুকার প্রাইজ বলি বা অন্য কোনো পুরস্কার পেত, তাহলে কিন্তু ট্রান্সলেটরের নামটাও সেখানে নেওয়া হতো না, এবং প্রাইজ মানি তো দূরের কথা। এখন কিন্তু নোবেল প্রাইজ প্লাস ম্যান বুকার প্রাইজ সবগুলোতেই এই যে হাফ অফ দ্য প্রাইজ মানি ইজ গিভেন টু দ্য ট্রান্সলেটর এন্ড দ্য আদার হাফ টু দ্য অরিজিনাল অথর। তার মানে কি ইটস এ হিউজ রিকগনিশন, তাই না? যেটা হয়তো আগে এটা কল্পনাও করা যেত। সরি। তো এখন কথা হলো যে ট্রান্সলেশন সেটা মৌলিক কিনা। অবশ্যই সেটা একটা মৌলিক কাজ, এবং আমরা যদি মানে সেই আদি সময় থেকে ধরি, মানব জাতির একদম সূচনার ইতিহাস থেকে ধরি, আসলে তো প্রত্যেকেই, এটা আমি ট্রান্সলেশন স্টাডিজ কোর্সটা করাতে গিয়ে বলি যে উই আর অ্যাকচুয়ালি দ্য ট্রান্সলেটেড হিউম্যান বিংস। প্রতিনিয়ত আমরা ট্রান্সলেট করি, আমরা যা কিছু চিন্তা করি আমাদের হয়তো প্রথমে চিন্তাটা ফর্ম হয়, দেন আমরা আমাদের ভাষায় কথা বললেও সেটা আমরা অনুবাদের মাধ্যমেই বলছি, আমাদের চিন্তাটাকে অনুবাদ করে আমরা সেটা ভয়েসের মাধ্যমে বলছি। দ্যাট ইজ ফিলোসফিক্যালি স্পিকিং। তার মানে ট্রান্সলেশনের গুরুত্বটাকে বলতে গিয়ে এই কথাটা বলা হয়। প্রতিনিয়তই আমরা ট্রান্সলেশনের মাধ্যমেই যাচ্ছি, মানে ইন এভরি মোমেন্ট উই আর ট্রান্সলেটিং আওয়ারসেলভস। সেটা যদি আমরা সোসাইটিতে দেখি, আমাদের ব্যক্তিগত জীবনে দেখি, তার মানে ইটস দ্যাট কাইন্ড অফ পার্ট। আর অবশ্যই এটাকে, এই ট্রান্সলেশন যে ধরনের পরিশ্রম, যে ধরনের চিন্তা, যে ধরনের পরিবেশ তৈরি করা প্রয়োজন ট্রান্সলেশনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা ক্রিয়েটিভ ওয়ার্ক থেকে কোনোভাবেই কম নয়। বরং এটা আমি একটু আগে বললাম যে অনেকেই বলে থাকে যে ইটস মোর আর্ডিউয়াস দেন এনি অরিজিনাল ক্রিয়েটিভ ওয়ার্ক। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ট্রান্সলেশন অবশ্যই ক্রিয়েটিভ ওয়ার্ক, মৌলিক কাজ, এবং এটাকে কখনোই কোনোভাবেই লেজার ওয়ার্ক মনে করে সেকেন্ডারি, হ্যাঁ সেকেন্ডারি বা এটাকে ডেরিভেটিভ ওয়ার্ক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং অনেকেই এখন ট্রান্সলেশন স্টাডিজ এরিয়াতেও এটা নিয়ে আলোচনা, ওয়েদার ট্রান্সলেশন ইজ ক্রিয়েটিভ ওয়ার্ক or it is secondary, এবং এটা নিয়ে ব্যাপক রিঅ্যাকশনও আছে। আমি তো এই যে ট্রান্সলেশন স্টাডিজ এর উপর যে ধরনের জানা, I'm almost familiar with most of them, and I see the articles. In many of them, it is explored that how translation is being received warmly worldwide, and how this particular area of work is recognized as creative work. So, এই জায়গা থেকে অবশ্যই আমি বলবো যে মৌলিক একটা কাজ। একদম স্যার, মানে আপনি এই যে আলাপের এই জায়গাটাতে, মানে এটা নিয়ে যে দীর্ঘদিন একটা ডিবেট আমাদের দেশীয় মহলে, এই অরিজিনালিটির এই যে বিতর্কটাকে যে আপনি অ্যাড্রেস করছেন, এটা খুবই চমৎকার একটা বিষয় হয়েছে স্যার। এখন যেটা বলি স্যার, আপনার ট্রান্সলেটেড ওয়ার্কস নিয়ে আপনি পপুলার লিটারেচার নিয়ে কাজ করছেন। হুমায়ুন আহমেদের নির্বাচিত গল্প, যেটা হুমায়ুন আহমেদ সিলেক্টেড শর্ট স্টোরিজ অফ হুমায়ুন আহমেদ নামে পাবলিশড হলো, এবং হুমায়ুন আজাদ অ্যাফোরিজমস অফ হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদের প্রবচন গুচ্ছ, যেটা খুবই খুবই জনপ্রিয় ছিল এক সময়। আমরা যখন ইউনিভার্সিটির প্রথম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম তখন খুব উৎসাহ নিয়ে আমরা পড়ছিলাম।
এই দুটো কাজ আপনি করছেন যেটা, এবং এই দুজন রাইটার যারা স্ব ক্ষেত্রে খুব আলোচিত এবং বুদ্ধিজীবী মহলের মধ্যে যথেষ্ট পরিচিত। স্যার, এদের টেক্সট অনুবাদ করতে গিয়ে আপনার কি মনে হয়েছে? একদম জাস্ট স্যার আপনার ব্যক্তিগত জায়গা থেকে বলেন, অনুবাদক হিসেবে। তো আমি ধন্যবাদ। আমি তো আসলে বললাম যে যেমন আমার অনুবাদের, যেমন রিসেন্টলি আমাদের যে ম্যাসাচুসেটস রিভিউ নামে একটা জার্নাল ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি প্রকাশ করে, সেখানে সেলিনা হোসেনের একটা গল্প আমি অনুবাদ করে পাঠিয়েছিলাম। তো তারা অ্যাকসেপ্ট করেছে এবং প্রকাশ হলো গতকাল। ওরা ওই আহ, যেটা ফল ইস্যু হিসেবে তারা প্রকাশ করবে, জাস্ট গতকালই এটা তারা প্রকাশ লঞ্চ করবে। তো সেখানে কিন্তু আমি একটা তারা আমার একটা ইন্টারভিউ নিয়েছে। তো সেখানে আমি এই কথাগুলো বলেছি, তো রিপিটেশন হয়ে যাবে। এটা রিসেন্ট হয়তো ইমিডিয়েটলি তারা এটা প্রকাশ করবে অনলাইন, মানে ইন্টারভিউটা। তো সেখানে আমি বলার চেষ্টা করেছি যে আহ, যে অনুবাদ কিভাবে আমি অনুবাদে আসলাম, বা অনুবাদ প্রতি কেন আগ্রহটা জন্মলো, বা কি কি অনুবাদ করেছি সেই কাজগুলো। বিশেষ করে আমি যখন প্রথম দিকে যখন বললাম যেটা আমার ভালো লাগতো, বিশেষ করে একটা গল্প বা একটা কবিতা ভালো লাগলে কেন যেন আমি সেটা অনুবাদে হাত দিই। এবং আমার অনেকগুলো কাজ এখনো আছে যেগুলো অনুবাদ করা আছে কিন্তু কোথাও প্রকাশিত হয়নি। তো ভালো লাগলে আমি সেটা অনুবাদ করার চেষ্টা করি। এখন সেই জায়গাতে হুমায়ুন আহমেদের গল্পগুলো, সেটা তো মানে কি কি বলা যায়, হুমায়ুন আহমেদের গল্পগুলো অসাধারণ গল্প। এবং যদি তুলনা করা হয় তাহলে সেটা মানে অতুলনীয় বলবো। হুমায়ুন আহমেদের গল্প যারা পড়েছে, তার উপন্যাস নিয়ে, তার ওভারঅল কাজ নিয়ে অনেক কথা আছে। আহ বাংলাদেশি পাঠকগুলি বা বাঙালি পাঠক তারা নানাভাবে তাকে আহ উপস্থাপন করে, কিন্তু হুমায়ুন আহমেদের গল্প নিয়ে কোনো মানে ক্রিটিসিজম নেই। তার গল্পগুলো অসাধারণ গল্প, এবং বিশেষ করে যেভাবে সে সাধারণ মানুষকে তার গল্পের মাধ্যমে নাড়া দিয়েছে, এবং তার গল্পের গাঁথনি থেকে শুরু করে ভাষা এবং মিডল ক্লাসের ক্রাইসিস গুলো যেভাবে তুলে ধরেছে, এটা মানে বাংলাদেশের পাঠক, বাঙালি পাঠক তাদেরকে একদম ছুঁয়ে যায়। সুতরাং এই জায়গা থেকে আমি যখন তার গল্পগুলো পড়েছি, আমি মানে অভিভূত হয়েছি। সুতরাং সেই জায়গা থেকে তার গল্পগুলো অনুবাদে হাত দেওয়া, যেমন অনেকেই যেমন তুমি বলেছো পপুলার সাহিত্য বলে কিনা, আমি অবশ্য একটু দ্বিমত পোষণ করেছি। পপুলার অবশ্যই সে পপুলার, তার মতো পপুলার সাহিত্যিক বোধহয় মানে মানে তার মতো পপুলার সাহিত্যিক সাধারণ পৃথিবীতেও কম আছে। ন্যাশনালি যদি আমি বলি বা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যদি বলি, তাহলে হুমায়ুন আহমেদ ইজ দ্য মোস্ট পপুলার রাইটার। সেটা ঠিকই আছে, কিন্তু আমার আগ্রহের জায়গায় কিন্তু সেই পপুলারিটি থেকে নয়, তার স্ট্রেংথ অফ স্টোরি টেলিং, সেখান থেকে কিন্তু আমার আগ্রহের জায়গাটা হয়েছে। এবং আমি তার বাছাই করা 20টা গল্প যে করেছি, প্রত্যেকটা গল্প খুবই পাওয়ারফুল গল্প, এবং সেই গল্পগুলো করতে গিয়ে আমার মানে আমি আমি আনন্দের সাথে সেই কাজগুলো করেছি। সুতরাং এটা একটা জায়গা, এবং আমি মনে করি যে হুমায়ুন আহমেদ আরো অনুদিত হওয়া উচিত। হুমায়ুন আহমেদের আহ উপন্যাসগুলো, তারপর তার গল্পগুলো আরো ব্যাপকভাবে অনুদিত হওয়া উচিত, এবং আশা করি হবেও। আর হুমায়ুন আজাদের কথা যেমন প্রবচন গুচ্ছ, সেটা ঠিকই আছে। একটা সময় কি এখনো হুমায়ুন আজাদের প্রবচন গুচ্ছ, সেটা আমার মনে হয় প্রত্যেকটা আহ পাঠক, বাঙালি পাঠক, তাদের ঘরে ঘরে মনে হচ্ছে বইটা আছে। এবং এটা আমি যখন পড়ি তখনই আমার একটা মানে আগ্রহের জায়গা ছিল যে আমি এটা অনুবাদ করবো। এবং সেটা আমি কিন্তু অনেক আগে থেকেই অনুবাদ করেছি, একটা করে দুটো করে, সেটা করে 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 একটা পর্যায়ে আমি যখন শেষ করলাম, মানে আমি অভিভূত হয়েই সেটা মানে অনুভব করেছি। তার একটা এখানে চমৎকার একটা ইন্ট্রোডাকশন আছে, সেটা যে কি রিচ ইন্ট্রোডাকশন, মানে প্রবচন গুচ্ছ নিয়ে, অ্যাফোরিজমস নিয়ে, এবং এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে খুবই খুবই ভালো লাগার মতো একটা কাজ। সেটাও কিন্তু আমার এই অনুবাদে আছে, এই বইটার মধ্যে আছে। জাস্ট হুবহু যা আছে বইটাতে সেটাই অনুবাদ করা। সুতরাং তারপরে এটা আগামী প্রকাশনী যারা এটার মানে প্রকাশ করেছিল অরিজিনালটা, সেটাই প্রকাশ করেছে। আই এম সো হ্যাপি দ্যাট দে সিরিয়াসলি gave attention to it and they published it. And same spirit কাজ করে এখানে। হুমায়ুন আজাদও একজন প্রিয় লেখক। হুমায়ুন আহমেদের গল্পেরও যেমন আমার হুমায়ুন আজাদের লেখারও সেই জায়গা থেকে অনুবাদ করা, প্লাস এগুলো যে পিসগুলো আমি অনুবাদ করছি সেগুলো আমার বিশেষভাবে ভালো লেগেছে, সেই জন্য আমি অনুবাদ করেছি। এটাই। চমৎকার স্যার। কারণ দুটো দুটো
অনুদিত টেক্সট যে দুটো আপনি পাবলিশড হয়েছে, আমার কাছে মনে হয় যে এরা ভবিষ্যতে খুব পরিচিতি পাবে একাডেমিক মহলগুলোতে, হয়তো আলোচনার জন্য আসবে। হুমায়ুন আজাদ কাউকে কেউ পড়তে গেলে হয়তো বাইরের মহলে এই আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু উল্লেখ করি, যেমন আমি রিসেন্টলি এই একটা গুগল করতে গিয়ে দেখলাম যে আমার এই হুমায়ুন আহমেদের যে ট্রান্সলেশন, এখান থেকে একটা গল্প ভিয়েতনামের একজন অনুবাদ করেছে তার ভিয়েতনামিজ ভাষায়, এবং সেটা অনুবাদ করে একটা জার্নালে প্রকাশ। আমি এটা জানতামও না, পরে এটা গুগলে গিয়ে দেখতে পাই যে এটা আমার বইয়ের একটা কাভারও সেখানে দেয়া আছে, সেখান থেকে বইটা ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজে তার অনুবাদ করেছে। তার মানে অ্যাটেনশন গুলো কিন্তু এভাবে পায় এভাবেই যে পায়। ওই গল্পটা একটা নিউজ পেপার এসেছিল, সেখান থেকে হয়তো নিয়েছে, অথবা বইটাও হয়তো সে কালেক্ট করেছে। কালেক্ট করেছে কার মাধ্যমে। না, এভাবেই হয়তো ছড়ায় স্যার। এই যে মানে ট্রান্সলেট হওয়ার পরে যেটা দেখা যায়, আপনি যেটা বলছেন যে কালচার যখন ট্রান্সলেট হচ্ছে, এটা কিন্তু বর্ডার ক্রস করে ফেলে। আর যখন বর্ডার ক্রস করে, তাহলে অনেকেরই অ্যাটেনশন চলে আসে যে নতুন নতুন ভাবনা, নতুন টেক্সটকে নিয়ে কাজ করা। স্যার, আমাদের আলোচনা আমরা খুব একটা বাড়াবো না। আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব, এরপরে অনেকেই আছেন এখানে, প্রায় অনেক পরিচিত লোকজনও জয়েন করেছেন আমাদের সাথে, তারা আপনার সাথে হয়তো একটু এক্সচেঞ্জ করবেন তাদের প্রশ্ন থাকলে। আমি শেষ একটা কোয়েশ্চেন করেই করতে চাই, সেটা হচ্ছে স্যার, বর্তমানে কোনো বিশেষ টেক্সট কি আপনি অনুবাদ করছেন, বা কোনো প্রজেক্টের সাথে কি আপনি কাজ করছেন? অনুবাদের প্রজেক্ট বলেন বা গবেষণার প্রজেক্ট। আচ্ছা, এখানে হ্যাঁ অবশ্যই আমার এখন তিনটা এরিয়াতে কাজ করি আসলে। এটা রিসার্চ, কবিতা প্লাস অনুবাদ। তো দেখা যায় আসলে কোনো না কোনো না কোনো ভাবে আমি কাজ করছি কোনোটার উপরে। তো কবিতা তো লেখা হয় ফ্রম টাইম টু টাইম, আমার আর্ট কালেকশনের জন্য সেটা চলছে। আমি এটা এমন না যে আমি প্রস্তুতি নিয়ে লিখি, মানে যখন পরিবেশ হয় বা যখন ফিল করি তখন অনুবাদ নিয়েও আর কিছু কোনো কাজ আছে, মানে নতুন কিছু ভাবছেন, নতুন অনুবাদের যে text? বিষয়, অনুবাদের উপর যেমন রিসেন্টলি আমি একটা কাজ শেষ করলাম, সেটা অলরেডি এটা অক্টোবরে প্রকাশ পাবে চায়না থেকে। এটা হলো একটা নন ফিকশন, দ্য ফার্স্ট ট্রান্সলেশন অফ নন ফিকশন। সেটা বাংলাদেশ নিয়ে। এটা বাংলাদেশের হিস্ট্রি, কালচার, তারপরে নানা ধরনের একদম মানে গোড়ার থেকে যে বাংলাদেশের হিস্ট্রিটা নিয়ে, সেটা সেই বইটা অলরেডি আই হ্যাভ সাবমিটেড দ্য ম্যানুস্ক্রিপ্ট, এন্ড এটা অবশ্য কমিশন কাজ, সেটা হয়ে গেছে অলরেডি সাবমিটেড অক্টোবরে। তো এটা আরেকটা বই আমি অনুবাদ করছি, সেটা হলো সেলিনা হোসেনের 7ই মার্চের বিকেল। এটা অন দ্য হাফ ওয়ে। আর এটা সিরিজ আকারে একটা বাংলাদেশের একটা বাইলিঙ্গুয়াল ম্যাগাজিন সেটা প্রকাশ করছে। আর এর মধ্যে ছোট গল্প, কিছু ছোট গল্প আমি করেছি রিসেন্টলি। মোজাফফর আহমেদ সে তার বেশ কিছু গল্প খুব ভালো, খুব পাওয়ারফুল, আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে কাফকার যে কাফকায়েস্ক যেটা আমরা বলি, সেটার ইনফ্লুয়েন্স সেগুলোতে আছে, ওগুলো আমি কিছু অনুবাদ করেছি রিসেন্টলি। আর কিছু অনুবাদ অলরেডি করা হয়েছে এর আগে, যেটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলেছিল, সেটার ম্যানুস্ক্রিপ্ট আকারে রেডি আছে। হোপফুলি ইট উইল বি পাবলিশড ফ্রম পাবলিকেশন। কংগ্রেচুলেশনস ইন অ্যাডভান্স স্যার। থ্যাংক ইউ। আর হ্যাঁ, এরকম মানে কিছু কাজ আমি করছি। আর এর মধ্যে একটা কবিতার কালেকশনও আমি করছি, সেটা আমার কলিগের বেশ ভালো কবি জকির সেতু, তার কিছু একটা কবিতার কালেকশন, সেটার উপর আমি কাজ করছি। এইভাবেই চলছে আসলে, বিভিন্ন ভাবে চেষ্টা করছি। আর অনেকগুলো রিসার্চ আর্টিকেলের, যেগুলো আমি বিভিন্ন কনফারেন্সে প্রেজেন্ট করেছি, সেগুলোকে ডেভেলপ করছি আর্টিকেল হিসেবে। এবং আরেকটা আর্টিকেল যেটা আমার একদম ফাইনাল পর্যায়ে, সেটা পাবলিকেশনের পক্ষে, ওইটার উপরে একদম রিসেন্টলি কাজ করছি। সেইভাবে এনগেজড আছি। যাক স্যার, ধন্যবাদ আপনার। আপনি আপনি অনেক ব্যস্ত থাকেন, এটা আমি জানি। আপনি অনেকগুলো কাজে একসাথেই হ্যান্ডেল করেন, এবং এটা আসলে ইমপ্রেসিভ। কারণ একাডেমিতে থাকা আমরা বুঝি যে বাংলাদেশের একাডেমিতে প্রচুর প্রেশার ডিল করতে হয়, কিন্তু সবকিছু পরেও আপনার এই যে ক্রিয়েটিভ সেলফ এবং একাডেমিক সেলফ দুটোকে যে একটা ম্যানেজ করে। স্যার, আমরা একটু অডিয়েন্সের কাছে যাই। এখানে অনেকেই আছে যারা হয়তো কথা বলতে চায় আপনার সাথে। নিশ্চয়ই, ওয়েলকাম।
আপনারা যারা কথা স্যারের সাথে প্রশ্ন করতে চান অথবা কথা বলতে চান, আপনার মাইক অন করে কথা বলেন এবং মাইকটা মিউট করেন। এখানে আমি দেখলাম যে একজন মাইমুনা রহমান নামে একজন, উনি রেইজ করছেন হ্যান্ড, উনি কিছু বলতে চান। আপনি মাইকটা অন করে আপনি আপনারা বলেন আপনাদের প্রশ্ন। হ্যাঁ, নুরুল আমিন রাসেল কিছু বলবে। মাইক অন করে, রাসেল মাইক অন করে বলেন। আপনি মাইকটা অন করেন আপনার। জি স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার আসলে সুযোগটা দেওয়ার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার মনে শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার। আমার প্রশ্নটা মূলত স্যার অনুবাদ নিয়ে প্রশ্নটা করতে চাচ্ছি। অনুবাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনুবাদ পড়তে গিয়ে অনেক সময় অনেক দ্বিধায় পড়তে হয়। ব্যাপারটা হচ্ছে কি, অনুবাদ তো অনেক বড় একটা জায়গা। দেখা গেছে যে একটা সেম টেক্সট দুজন অথর অনুবাদ করছে অথবা তিনজন অথর সেটা অনুবাদ করছে। তো অনুবাদ পড়ার পর মেইন টেক্সট পড়লে আবার অনেক ফাম্বলে পড়তে হয়, বিষয়টা বোঝা যায় না। কয়েকদিন আগে আমি পড়ছিলাম, দ্য প্রফেটের অনুবাদ পড়ছিলাম। তো আমি দুজনের অনুবাদ পড়লাম, সেখান থেকে অনেক সময় দেখা গেছে যে দুটা মেসেজ পাওয়া যায়, অথবা দেখা গেছে যে হ্যামলেটের অনুবাদ পড়লে তিনটা অনুবাদ পড়তে গিয়ে তিনটা মেসেজ পাওয়া যায়। এই জায়গাটাতে একজন পাঠক হিসেবে কি করা উচিত, অথবা এরকম কোনো নিয়ম আছে কি যে অনুবাদের কোনো জায়গাটাতে ফোকাস করলে মেসেজটা ভালো আসবে, অথবা পড়তে গিয়ে আর একটু ফায়দা পাওয়া যাবে? এই টাইপের কিছু একটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিকই আছে, এটা একটা আসলে জটিল বিষয় যে একই টেক্সটের যদি কয়েকটা ভার্সন থাকে অনুবাদে, সেই ক্ষেত্রে, এবং এটা কিন্তু ট্রান্সলেশন স্টাডিজ এর একটা কাজ, যে যদি কেউ কাজ করতে আগ্রহী হয়, এক্সপ্লোর করতে আগ্রহী হয়, যে একটা টেক্সটের তিনটা ভার্সন আছে, ওই তিনটার কম্পারেটিভ আলোচনা বা কম্পারেটিভ ক্রিটিক্যাল অ্যানালিসিস, সেটা এখন সেই ক্ষেত্রে দেখা যায় ইজ ভেরি ইন্টারেস্টিং যে কোনো টেক্সট দেখা যায় যে তিনটা ভার্সনের মধ্যে একটা পার্টিকুলার স্ট্যান্ডা বা একটা পার্টিকুলার প্যারাগ্রাফ, সেটা অনুবাদ তিনজন ভিন্নভাবে করেছে। এই স্বাভাবিক, বিশেষ করে লিটারালি ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা ঘটে, এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা দেখতে হবে যে মূল থেকে যেন একেবারে সরে না যায় মূলের অর্থ। আমি অনুবাদের, যেহেতু এটা ওয়ার্কশপ নয়, অনেকগুলো কথা আমি বলতে পারিনি, বিশেষ করে অনুবাদের বিষয়ে যে কথাগুলো এই অল্প সময়ে যে বলা সম্ভব না, সেটা হলো যে আমি অনুবাদ যখন করছি এজ এ ট্রান্সলেটর, তখন আমি কোনটা গুরুত্ব দেবো, অরিজিনালকে গুরুত্ব দেবো নাকি টার্গেট? যদি আমি একটু হিন্টস দিয়ে গেছি কথাটা, এখানে দেখতে হবে যদি তিনজন, যে কথাটা আমি রিলেট করতে চাচ্ছি, যে তিনজন অনুবাদকের ভার্সন দেখে আমাকে দেখতে হবে যে সে মূল থেকে সরে গিয়ে একদম ভিন্ন রকম, একদম নতুন কিছু, যেটা মিনিং, মানে দ্য মিনিং অফ দ্য অরিজিনাল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ লিটারারি ট্রান্সলেটর শুড ফোকাস অন দ্য মিনিং অফ দ্য অরিজিনাল, দ্য স্পিরিট অফ দ্য অরিজিনাল। এটা ঠিক রেখে ভাষার বিভিন্ন রকম বা ভিন্নতা সেটা থাকতেই পারে, সেটা কোনো সমস্যা নেই, বাট দেখতে হবে যে স্পিরিট অফ দ্য অরিজিনাল। একদম আমি যদি ট্রান্সফার করি, মানে যা বলা আছে একদম সাবজেক্ট ভার্ব সেভাবে আমি যদি তুলে ধরি, তাহলে সেটা কোনো অনুবাদ হবে না। এটা জাস্ট ইউ আর ট্রান্সফারিং দ্য অরিজিনাল উইথ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা হতে হবে, যদি লিটারারি ট্রান্সলেশন হয়, তাহলে সেটা দেখতে হবে ইউ আর মেকিং ইট অ্যানাদার টেক্সট that is independent. A successful translated text is an independent text. You read it as if it were not translated. মানে এটা এক ধরনের অ্যাপ্রোচ। তো সেই জায়গা থেকে যদি দেখা যায় যে অরিজিনাল ঠিক আছে, অরিজিনাল মিনিংটা ঠিক আছে, স্পিরিটটা ঠিক আছে, বাট ইউ হ্যাভ ট্রান্সলেটেড ইট অন ইউর ওন, মানে ইন ডিফারেন্ট ওয়েজ, তাহলে দ্যাট ইজ কোয়াইট অল রাইট। বাট যদি দেখা যায় যে মিনিং থেকে সরে গিয়ে একদম ভিন্ন রকম, মানে অন্য অদ্ভুত বিষয়ে, উদ্ভট বিষয় নিয়ে আসা হয়েছে,
হয়তো ট্রান্সলেটর মিনিংটা বুঝেনি বা সেটা ডিকোড করতে পারেনি, সেক্ষেত্রে বলতে হবে দ্যাট ইজ ব্যাড ট্রান্সলেশন। কিন্তু যদি মিনিং ঠিক থাকে আর রিডেবিলিটি ঠিক থাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ, তাহলে বলতে হবে দ্যাট ইজ এ গুড ট্রান্সলেশন, দ্যাট ইজ এ সাকসেসফুল ট্রান্সলেশন। সুতরাং অ্যাজ এ রিডার যে প্রশ্নটা করেছেন, আপনাকে বুঝতে হবে যে আপনি যদি অরিজিনালের সাথে মিলিয়ে দেখেন তাহলে তাহলে তখন আপনি বিষয়টা ধরতে পারবেন যে আসলে কি অরিজিনাল থেকে এটা কমপ্লিটলি ডিরেইল করেছে বা ভিন্ন রকম কিছু নিয়ে আসছে। ভিন্নতা আসবে সেটা হলো মিনিং ঠিক রেখে, স্পিরিট ঠিক রেখে, লিটারারি ল্যাঙ্গুয়েজে সেটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে উপস্থাপন করা। দ্যাটস হোয়াট আই ক্যান সে ইন রেসপন্স টু ইউর কোয়েশ্চেন। স্যার সেক্ষেত্রে আরেকটা যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। ছোট করে রাসেল, ছোট করে, কারণ অনেকে কোশ্চেন করবে তো। হ্যাঁ জি স্যার, ছোট করে শেষ। অনেক টেক্সট আছে যেগুলো আমরা অরিজিনটা হয়তো অন্য ভাষায়, যেগুলো আমি জানি না। একজন রিডার হিসেবে দেখা গেছে শুধু আমি ট্রান্সলেশনই পড়ছি, ওমর খুয়ামের ট্রান্সলেশন পড়ছি, তারপর অন্যান্য অনেকগুলো টেক্সট ট্রান্সলেশন পড়ছি যেগুলো অন্য ভাষায়, আফ্রিকান লিটারেচার অর এনি আদার লিটারেচার, যেগুলোর অরিজিন টেক্সট গুলো অ্যাকচুয়ালি আমি জানি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সেম টেক্সটটা দুজন ট্রান্সলেশন করেছেন। সো হাউ শুড আই চুজ দ্য বেটার ওয়ান? এই ক্ষেত্রে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে অ্যাজ এ রিডার আপনাকে যেটা করতে হবে, আপনাকে লিটারারি ল্যাঙ্গুয়েজের মানটা দেখে। এখন আপনি তো আসলে জানেন না, সেক্ষেত্রে আপনার যদি সুযোগ থাকে যে নেটিভ কারোর সাথে যদি যোগাযোগ করার সুযোগ থাকে যে অরিজিনালটা থেকে সেটা কোন ধরনের, আপনি কোনটাকে চুজ করবেন যে অরিজিনাল। এখন অ্যাজ এ রিডার আপনাকে এটাও ভাবতে হবে যে ডু ইউ লাইক দ্য ট্রান্সলেশনস দ্যাট আর ফেইথফুল টু দ্য অরিজিনাল or that are faithful to the target audience. এই ক্ষেত্রে আপনার অ্যাজ এ রিডার ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি। এখন আপনি যদি মনে করেন যে অরিজিনাল, এটা কিন্তু দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ মনে করে যে একদম ফেইথফুল টু দ্য অরিজিনাল যেটা, সেটা হলো ভালো ট্রান্সলেশন। আবার কেউ কেউ মনে করে যে না, যেটা একদম টার্গেট অডিয়েন্সের জন্য মানে সবচেয়ে উপযোগী সেটা হলো ভালো। অ্যাজ এ রিডার ইউ হ্যাভ অলসো টু টেক এ পজিশন ইন দ্যাট। আর যদি মনে করেন যে না, আমাকে দেখতে হবে যে আসলে কোনটা ভালো ট্রান্সলেশন, এবং সেই ভালো ট্রান্সলেশন কোনটা, সেক্ষেত্রে যদি ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং হয় লিটারারি ট্রান্সলেট, তাহলে লিটারারি মানটা কোনটাতে আছে আপনাকে সেটাকে বেছে নিতে হবে। অর্থাৎ লিটারারিনেস অফ দ্য ট্রান্সলেটেড ওয়ার্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি অরিজিনাল থেকে একদম সরে গেল কিনা, সেক্ষেত্রে আপনাকে নেটিভ কারোর সাথে যোগাযোগ করে দেখতে হবে যে আসলে এটা কতটুকু faithful to the original or how much it is derivative. Okay? ধন্যবাদ স্যার। এখানে মামুন নামে একজন আছেন এবং মোহাম্মদ ইব্রাহিম খলিল, আপনারা মাইকটা অন করে প্রশ্নটা করেন। শুনতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই? হুম। আচ্ছা, প্রথমত আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক অনেক বছর পরে আবার ঠিক স্যারের কথাবার্তা শুনতে পাওয়ার এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, কারণ আমরা প্রায় 8 থেকে 10 বছর আগে স্যারের ক্লাসে, মিনিমাম 8 বছর আগে, আমি তো মিনিমাম 8 বছর আগে স্যারের ক্লাসে যোগ দিতে পেরেছিলাম। অনেক বছর পরে আবার স্যারকে শুনতে পাওয়া, স্যারের আলোচনায় শুনতে পাওয়া। স্যার, আমার প্রশ্নটি মূলত যেই জায়গাতে আমি নিতে চাই বা করতে চাই সেটি হচ্ছে যে আপনি স্যার ট্রান্সলেশনে আপনার আলোচনাতে দুটি জায়গার কথা বললেন, যে ট্রান্সলেশন স্টাডিজ একাডেমিক জায়গাতে, ট্রান্সলেশন প্র্যাকটিসের জায়গাতে। স্যার, আমাদের বাংলাদেশের স্বাধীনতার এত বছর পর আমরা প্র্যাকটিসের জায়গায় মান ভেদে, মানের প্রশ্ন ভিন্ন রকম হতেই পারে, মান ভেদে আমাদের চর্চা একটা বিশাল ব্যাপ্তি গ্রহণ করেছে। কিন্তু সেই যে জায়গাটির কথা বলছেন আপনি, প্রথমত যে একাডেমিক জায়গা, স্বাধীনতার এত বছর পরেও স্যার বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রান্সলেশন স্টাডিজ কিছু বিশ্ববিদ্যালয় যেখানে একটি বা দুটি কোর্সের ভেতরে সীমাবদ্ধ রেখেছে। তাহলে স্যার, এই একাডেমিক জায়গায় আমরা এখন পর্যন্ত এই পিছিয়ে থাকা, যেটির চর্চার জায়গায় আমরা অনেকটা ছাড়িয়ে গিয়েছি বা ব্যাপ্ত হয়েছে, এই একাডেমিক জায়গাতে পিছিয়ে থাকার কারণ হিসেবে আমরা এতগুলো বছরও কেন এই অগ্রসর হতে পারিনি, বা আমরা কেন পিছিয়ে থাকলাম বলে স্যার আপনি মনে করছেন? ধন্যবাদ মামুন। আমি তো একটু হিন্টস দিয়েছি সেই ব্যাপারটাতে। আমরা আশাবাদী হতে পারি, হয়তো অচিরেই আমরা সেই জায়গাটা দেখতে পাবো যে যখন একটা ট্রান্সলেশন স্টাডিজ এর উপরে ডিগ্রি দেওয়া হবে বাংলাদেশে। কিন্তু কারণগুলো যদি আমি খুঁজে বের করতে
চাই তার অনেকগুলো কথাই আছে। তার মধ্যে ছোট করে যদি বলি, এখানে যারা একাডেমিশিয়ানস, যারা স্কলার্স, তাদেরকে এই ট্রান্সলেশন স্টাডিজ এর উপরে আগে আগ্রহী হতে হবে, তাদের কাজগুলো করতে হবে এবং তাদেরকে ট্রান্সলেশন স্টাডিজ এর উপরে লেখালেখির বিষয়টা বা ওই পড়ার বিষয়টা, সে আগ্রহের জায়গাটা তৈরি করতে হবে। তারপরে আর তুমি তো জানো যে বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা সেখানে, মানে যেমন একটা ট্রাডিশনাল ডিগ্রি যেমন অনার্স এবং মাস্টার্স এর যে বিভিন্ন স্ট্রিম থাকতে পারে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়তো এমএ ইন লিটারেচার, এমএ ইন লিঙ্গুইস্টিক্স, এমএ ইন ইএলটি সেগুলো আছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয় শুধু জেনারেল মাস্টার্স এন্ড অনার্স, তো সেটা সবার একই। সুতরাং সেই জেনারেল মাস্টার্স করে যেখানে সবাই বেরোচ্ছে, সেখানে আসলে এই যে স্পেসিফিক ডিগ্রি, বিশেষ করে যেমন এমএ ইন কালচারাল স্টাডিজ বা এমএ ইন ট্রান্সলেশন স্টাডিজ, এই যে স্ট্রিম গুলো ওপেন করার যে বিষয়, সেটার জন্য যে রিসোর্স পার্সন থাকা দরকার, সেটার জন্য যে লেগাসি থাকা দরকার, সেটা কিন্তু এখনো করে। আর আমাদের দেশ, আমরা হয়তো স্বাধীনতার 40 বছর হয়তো পার করেছি, আমরা নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসেছি। সেই জায়গা থেকে এই দেশটা যে যথেষ্ট উন্নতি হয়েছে নানা দিক থেকে, হয়তো একাডেমিক সাইডটাতে আমরা আরো বেশি যদি মনোযোগ দিতাম, বিশেষ করে বিভিন্ন গভর্নমেন্ট যদি সেই জায়গাটাতে আরো বেশি মনোযোগ দিত, তাহলে হয়তো আরো অবস্থাটা আরো পরিবর্তিত হতে পারতো। কিন্তু ঠিকই আছে, আরো ভবিষ্যতে হয়তো এই জায়গাগুলো আমরা দেখতে পাবো যে উৎকর্ষিত হয়েছে, এবং যে জায়গা, যে পার্সন গুলো এই পরিবর্তনগুলো নিয়ে আসবে, তারা হয়তো আরো ব্যাপকভাবে চিন্তা করবে। বিশেষ করে রিসেন্টলি ইউজিসি এবং দেশের ইন্টেলেকচুয়ালস, তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, হায়ার স্টাডিজ কিভাবে আরো বেশি ভালো করা যায়, স্পেসিফিক করা আরো যেতে পারে। স্ট্যান্ডার্ড করা যায়, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এখন ভাবছে। এবং আমরাও আশাবাদী হয়তো এই ট্রান্সলেশন স্টাডিজ এটাও আরো ব্যাপক এক্সপ্লোরেশনের জায়গা পাবে বা অ্যাটেনশন পাবে, এর হোক। নিঃসন্দেহে স্যার, ধন্যবাদ স্যার। ইব্রাহিম খলিল, আপনি কিছু বলেন? আপনি হ্যান্ড রেজ করেছেন। আপনি হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে এত চমৎকার, খুব প্রয়োজনীয় এবং খুব দরকারি একটা প্রসঙ্গকে আলোচনায় নিয়ে আসার জন্য। তো আমার স্যারের আলোচনা যখন শুনছিলাম, আমি কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে স্যারের ফেস দেখবো নাকি স্যারের কথা শুনবো। বিশেষ করে স্যার আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, ট্রান্সলেশন স্টাডিজ, তারপর রিসার্চ নিয়ে, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে মাত্র জয়েন করেছি, 1 বছর হতে চলেছে, সেই হিসেবে বিষয়গুলো আমার জন্য খুব দরকারি, আরো বেশি দরকারি। কারণ আমাদের পাবনা, আমি যেহেতু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাজ করছি এখানে শিক্ষক হিসেবে, তো এখানে ট্রান্সলেশন স্টাডিজ নামে যে কোর্সটি আছে, আমি বর্তমানে সেই কোর্সটি রান করছি। তো আজকের এই আলোচনা যে আমার কাছে কত ভালো লেগেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো আমার একটা প্রশ্ন স্যারের কাছে, সেটা হলো রিসার্চ নিয়ে। স্যার যেহেতু বললেন যে আমাদের যে বাংলা সাহিত্য আছে, সেই বাংলা সাহিত্যটাকে যদি আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা গবেষণার মধ্য দিয়ে আর একটা হচ্ছে ট্রান্সলেশনের মধ্য দিয়ে, ট্রান্সলেশন করে। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যেই টেক্সট গুলো ইংরেজিতে ট্রান্সলেশন আছে, সেগুলোর উপর রিসার্চ করা যায়, কিন্তু যেগুলোর উপর এখনো ইংলিশ ট্রান্সলেশন এখনো হয়নি, সরাসরি কি কোনো বাংলা টেক্সটের উপর ইংরেজিতে কি রিসার্চ করার সুযোগ আছে কিনা স্যার? এই বিষয়টা একটু আমার মানে জানার প্রয়োজন, দরকার স্যার। প্রথমে ধন্যবাদ ইব্রাহিম ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আর দ্বিতীয় বিষয় হলো যে হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়, বিশেষ করে ইংরেজিতে যারা পড়াশোনা করে বা ইংরেজি বিভাগে যারা গবেষণা করে, সেক্ষেত্রে বাংলার কোনো টেক্সট যদি অনুদিত না হয়, তাহলে সেটা নিয়ে আর্টিকেল লেখা বা গবেষণা করা একটু কঠিন হয়ে যায়, তবে অসম্ভব নয়। তুমি যদি আগ্রহ থাকে, প্রথমে হলো যে চেষ্টা করবে যে যে সমস্ত টেক্সট অনুদিত হয়েছে তার উপরে কাজ করবে, তার সেই ক্ষেত্রে হয়তো তোমার একটু কষ্ট কম হবে, কারণ এটা সরাসরি তুমি রেফারেন্স গুলো দিবে। কিন্তু যদি কোনো টেক্সট এমন হয় যে আসলে অনুদিত হয়নি, বাট তোমার কাজ করাটা তুমি মনে করছো খুব প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে ওই
যে অংশটুকু তুমি নেবে বা অরিজিনাল টেক্সট যেটা আছে সেটা নিজের অনুবাদ করে দিতে হবে, এবং সেক্ষেত্রে বলে দিতে হবে যে সেলফ ট্রান্সলেশন, ওইভাবে তোমাকে উপস্থাপন করতে হবে আর কি। সেটা সম্ভব, মানে ইট ইজ নট unusual. So it also happens sometimes that sometimes some original works are also translated by the researchers themselves. সুতরাং it's also welcome. মানে স্যার আমরা যেহেতু যে টেক্সট থেকে আমি সরাসরি রিসার্চ করছি, ওইটা যখন আমি রেফার করতে যাব, তখন আসলে এটাকে কিভাবে রেফার করবো? কারণ টেক্সটটা তো স্যার বাংলায় লেখা থাকে। যখন আমি ওয়ার্ড সাইটেশনে যাব, সেক্ষেত্রে তো আমি তো বাংলা লিখতে পারছি না। সেক্ষেত্রেও কি আমি সেক্ষেত্রে কিভাবে করা তোমাকে এই যে হয়? অরিজিনাল টেক্সটটা যেটা আইটালিক, যে টাইটেল অরিজিনাল টাইটেলটা আছে সেটাই দিতে হবে, এবং সাথে যদি তুমি ওটা অনুবাদটা ব্র্যাকেটে তোমাকে দিয়ে দিতে হবে। So this is one of the ways that you can follow. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। All right. আচ্ছা স্যার, এখানে কিছু কোয়েশ্চেন আসছে, আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। যে প্রীতম সেন উনি লিখেছেন, আমাদের সাহিত্যের মধ্যে কোন টেক্সট গুলো এখনো অনুদিত হয়নি কিন্তু অনুদিত হওয়ার দরকার আছে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশের আমি মনে করি যে অনেকগুলো বই আছে, বিশেষ করে ক্লাসিক্স থেকে শুরু করে আমাদের বর্তমান সময়ে যে বইগুলো লেখা হচ্ছে, ইভেন ইয়াং জেনারেশনের মধ্যে থেকে যারা লেখালেখি করছে তাদেরও অনেক বই আছে যেগুলো অনুদিত হওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে যে আমি যেমন বললাম হুমায়ুন আহমেদের কথা, হুমায়ুন আহমেদের বেশ, যেমন জ্যোৎস্না ও জননীর গল্প, তারপর মধ্যাহ্ন, এই বইগুলো কিন্তু অনুদিত হওয়া দরকার। তারপরে সৈয়দ শামসুল হকের কিছু বই যেমন করেছে বাংলাদেশ লাইব্রেরি সিরিজ, যেটা ঢাকা ট্রান্সলেশন সেন্টার থেকে বেশ কিছু বই কিন্তু অনুদিত হয়, যেমন হাসান আজিল হকের আগুন পাখি এরা করেনি, কিন্তু এটা অন্য আরেকজন করেছে, সেই অনুবাদটা যাই হোক আমি এখানে এনিওয়ে, যেমন ঢাকা ট্রান্সলেশন সেন্টার থেকে যে বইগুলো অনুদিত হচ্ছে, এটার সিরিজ এডিটর হলো অরুণাবা সিনহা, যে ইন্ডিয়ান, কিন্তু সে তাকে যদি বলা সে মোর দ্যান 50 বুকস হি হ্যাজ ট্রান্সলেটেড, এবং তার অনুবাদ ইভেন ইউকে থেকে, ইউএস থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয়েছে, এবং সেইটার সিরিজ এডিটর। এবং আমি ঢাকা ট্রান্সলেশন সেন্টারের বিভিন্ন ওয়ার্কশপে জয়েন করেছি, সেখানে সে ছিল, এবং সেখান থেকে বেশ কিছু বই, হাসান আজিজ হকের বই, শামসুল হকের বই, তারপর শাহিন আক্তারের বই, এরপর যেমন কবি কামাল চৌধুরী, এরকম অনেকের বই সেখান থেকে অনুদিত হয়েছে, এবং সেগুলো মইনুল হাসান সাবের, এবং সেই বইগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড। এবং আমি বলবো সবাইকে যাদের অনুবাদ সাহিত্য পড়তে আগ্রহ আছে তারা যেন এই বইগুলো পড়ে। এবং বাংলা একাডেমি থেকেও যে বইগুলো প্রকাশিত হচ্ছে, যেমন ওশান অফ সরো, মীর মুশাররফ হোসেনের যে বই সেমিনাল ওয়ার্ক, সেটা ফখরুল আলম স্যার অনুবাদ করেছেন, সেটা অসাধারণ একটা বই। তো সেই বইগুলো কিন্তু অনুদিত হচ্ছে, অ্যাটেনশন পাচ্ছে যে ভালো ভালো বইগুলো, এবং আরো আছে নাম্বার, মানে বাংলা সাহিত্য তো আমি বললাম ইটস রিচ, এবং সেইভাবে যদি অনুবাদকরা এগিয়ে আসে, আশা করি বাংলা সাহিত্য আরো বিশ্বের দরবারে পৌঁছে যাবে। স্যার, এখানে কমেন্টে আরো একটা কোয়েশ্চেন এসেছে, আমি পড়ে শোনাচ্ছি। এটা শাহিনুল ইসলাম লিখেছেন যে, হাউ ফার ডু ইউ থিংক উই হ্যাভ গন ইন ট্রান্সলেটিং from Bengali to other languages our works and crossed our frontiers with that translated works? আমি আবার বলছি স্যার, how far we have gone in translating our works and crossed our frontiers with the translated works. মানে আমরা কত দূর স্যার এগিয়ে গেছি বলে আমার মনে হয় আমি কথাগুলো বলার চেষ্টা করেছি, তারপরেও উঠে সংক্ষেপে বলি। যে সংক্ষেপে বলেন স্যার, কারণ আরো বাংলা সাহিত্য অনুবাদ কিন্তু হচ্ছে আগে থেকে। আমি যেমন একটা রেফারেন্স দিলাম, সেটা 1975 সালে ইউএস থেকে একটা বই প্রকাশিত হয়েছে, সেটা বাংলা সাহিত্যেরই একটা ট্রান্সলেশন। তো যেমন বেগম রোকেয়ার যে বইগুলো, দ্য এসেনশিয়াল রোকেয়া নামে একটা বই অনুদিত হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ এ কাইয়ুম, যিনি মালয়েশিয়ার
ইউনিভার্সিটিতে পড়ান, উনি এটার এডিটর। তারপরে দি এসেনশিয়াল ট্যাগু তো বললামই, এরপরে দ্য ট্রায়াম্ফ অফ দ্য স্নেক গডেস, এটা কিন্তু একটা মানে অসাধারণ কাজ, বাংলা এটাকে বলা হয় এপিক অফ বেঙ্গলি লিটারেচার। তো সেই সেই জায়গাগুলো কিন্তু যেমন ইমিডিয়েটলি জানতে পারবে যে এসেনশিয়াল নজরুল এখানে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ থেকে, এবং সেখানে আমারও অনুবাদ আছে, এবং এই বইটা হবে আরেকটি গুরুত্বপূর্ণ বই। নজরুলের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো 2টা ভলিউম সেখানে অনুবাদ করা হয়েছে, এবং সেটা পাবলিশ হচ্ছে, মানে একটা ভলিউম অলরেডি পাবলিশ হয়ে গেছে, একটা হতে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় বাংলা সাহিত্য অনুবাদ, যেমন ইমদাদুল হক মিলনের একটা 2টা নোভেলা অনুবাদ প্রকাশিত হয়েছে ঢাকা ট্রান্সলেশন সেন্টার থেকে। আমি এটার উপর একটা আর্টিকেল লিখেছি। কোনটা স্যার? নূরজাহান? ইমদাদুল হক মিলনের একটা যে মাইগ্রেশন নিয়ে জার্মানির তার খুব গুরুত্বপূর্ণ বই, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। আচ্ছা। সেটা অনুদিত হয়েছে, সেই বইটা কিন্তু বেশ আলোচনায় এসছে, এবং আমি নিজেও সেটার ইমদাদুল হকস 2 নোভেলাস নামে এটা প্রকাশ পেয়েছেন। এগুলো কি স্যার তো বাইরে যাচ্ছে? ওনার প্রশ্নটা ছিল যে হ্যাঁ, এই বইটা যেমন ঢাকা ট্রান্সলেশন সেন্টার এরা কিন্তু মার্কেটিং করেছে বাইরের, যেমন ইউএস প্লাস ইন্ডিয়া, এদের বিভিন্ন পাবলিশারের সাথে তাদের একটা কোলাবোরেশন হয়েছে, এবং তারা এটাকে প্রকাশ করছে বাইরে থেকেও। সুতরাং বাইরে যাচ্ছে। যেমন আমি ইমদাদুল হক মিলনের ওই বইটার উপরে আমি কিন্তু একটা আর্টিকেল লিখেছি, এবং সেটা দিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে সেখানে আমি পেপারটা প্রেজেন্ট করেছি, এবং এই বইটা বেশ মানে বিশেষ করে মাইগ্রেশন স্টাডিজ এর উপরে in relation to literature, that is very important. এবং এটা নিয়ে আমি এখন কাজ করছি, এটাকে আর্টিকেলে রূপান্তর করার জন্য। সুতরাং এই যে এই বইগুলো যেগুলো অনুদিত হচ্ছে সেগুলো কিন্তু যাচ্ছে এখন, চেষ্টা করছে বাংলাদেশের বিভিন্ন ভাবে, বিশেষ করে ইউপিএল, তাদের তো একটা মার্কেটিং পলিসিটা স্ট্রং ছিল আগে থেকে, বাংলা একাডেমিও এখন এদিকে অ্যাটেনশন দিচ্ছে, বা অন্যান্য পাবলিশাররাও। সুতরাং আমার মনে হয় আমরা বেশ এগিয়েছি, চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য, এবং ইন ফিউচার আশা করি সেটার অবস্থাটা আরো ভালো হবে, এবং আমাদের সাহিত্য ইন্ডিয়ান লিটারেচারও যেমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমাদের সাহিত্য আস্তে আস্তে সেই জায়গাতে হয়তো যাবে, সেই কথা আমরা এগোচ্ছি। স্যার এখানে রাশেদ মাহমুদ আছেন, উনি কিছু একটা বলতে চাচ্ছেন, মাইকটা অন করে প্রশ্ন করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, স্যারকে অনেক ধন্যবাদ এবং আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর স্যারের আসলে ক্লাসরুমের মতোই আসলে আমরা এগুলো শুনতে পাচ্ছি, স্যারের তথ্যগুলো। আসলে আমিও ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, স্যারের কাছে যে প্রশ্নটা সেটা আমার রিসার্চ কেন্দ্রিক এবং ট্রান্সলেশন দুটো কেন্দ্রিক। আমরা অনেক সময় যখন একটু আগে একটা প্রশ্ন এসেছিল অবশ্য এটাই, যে যখন আমরা যে টেক্সটার ইংরেজি ট্রান্সলেশন পাচ্ছি না, অনেক সময় আমাদেরকে এটা উল্লেখ করতে হচ্ছে, সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজি দুটোই উল্লেখ করতে হবে কিনা, মানে বাংলাটাও উদ্ধৃতিটা দিয়ে দিতে হবে কিনা, পাশাপাশি আমার নিজের ট্রান্সলেশনটা দিতে হবে কিনা, নাকি শুধু ইংরেজি ট্রান্সলেশনটাই দিলেই হবে? এটা একটা স্যার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ রাশেদ। এখানে যেটা আমি বললাম ওই যে ইব্রাহিমের ক্ষেত্রে, সেটা হলো যে একদম অরিজিনাল বাংলায় না লিখে সেটাকে ওই ট্রান্সলিটারেট করে, হ্যাঁ, আইটালিক করে ট্রান্সলিটারেট করে তুমি দিতে পারো, এবং ব্র্যাকেটে তুমি সেটার অনুবাদ যদি সম্ভব হয় তুমি নিজের সেটা দিয়ে দিতে পারো। দ্যাটস জাস্ট ওয়ান অফ দ্য ওয়েজ দ্যাট ইউ ক্যান ফলো, বাট চেষ্টা করবে যে যে বইগুলো অনুদিত হয়েছে সেগুলোর উপরে কাজ করতে, বিশেষ করে ইংরেজি যেটা হয়, কারণ অনেক সময় দেখা যায় ব্যাপক রেফারেন্স দিতে হয় বিভিন্ন অংশ থেকে, সেই জায়গাগুলোতে হয়তো অনেক সময় রিসার্চের প্রতি অ্যাটেনশন দিবে নাকি অনুবাদ করার প্রতি অ্যাটেনশন দিবে, এই জিনিসটা অনেক সময়। কিন্তু হ্যাঁ, যদি করতেই হয় অবশ্যই সেটা করা সম্ভব, তাহলে ওই তোমাকে নিজের অনুবাদটা দিয়ে দিতে হবে, নিজে অনুবাদ করে দিতে হবে। আর সেক্ষেত্রে ইনটেক্সট সাইটেশনে ওখানে বাংলা বা ট্রান্সলিটারেশন সেটা দরকার নেই, কিন্তু সরাসরি তোমার অনুবাদ দিয়ে দিলে কোনো একটা সময় বলে দিতে হবে যে ইট ইজ সেলফ ট্রান্সলেশন, কোনো একটা জায়গায় অ্যাকনলেজমেন্টে বলে দিবে, বা কোনো একটা জায়গায় বলে দিবে সেলফ ট্রান্সলেশন। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, ইব্রাহিম করেছেন, উনি লিখেছেন, স্যার why
my question is why distancing present generation from literature literature research আচ্ছা আমার মনে হয় স্যার কেন উনি বলতে চাচ্ছেন যে কেন বর্তমান প্রজন্ম সাহিত্য বা গবেষণা থেকে দূরে চলে যাচ্ছে সরে যাচ্ছে এখন বর্তমান প্রজন্ম বলতে উনি স্টুডেন্ট বুঝিয়েছে বা একাডেমিক বুঝিয়েছে বুঝছি না তবে স্যার আপনি আপনার মতো করে স্যার একটু বলতে পারেন অ্যাড্রেস করতে পারেন প্রশ্নটা এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সবচেয়ে অ্যালার্মিং অ্যালার্মিং এর কারণে এটা শুধু বর্তমান প্রজন্ম বললে ভুল হবে, সব প্রজন্মই হয়তো আস্তে আস্তে আহ এটা একটা ডিপ্লোরেবল স্টেট অফ রিসার্চ, বাট আমাদের তো আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই, আমাদের আশাবাদী হতেই হবে। সেই কারণে কারণ অনেকে এগিয়েও আসছে, অনেক ইমার্জিং স্কলার্স বা যারা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে, অনেকের মধ্যে আগ্রহ আছে গবেষণা করার, লেখালেখি করার। এবং আমি একটা জিনিস বলি যে যেমন আমি প্রথমে বলেছিলাম যে আগ্রহটা যদি তৈরি হয় এবং এই জগৎটাতে যদি কেউ প্রবেশ করে, রিসার্চ ওয়ার্ক কে অনেকেই ভয় পায় যে মানে কত কঠিন একটা এরিয়া, কিন্তু কেউ যদি একবার ঢুকে যায় এটা যে কত বড় আনন্দ। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করি, যে একটা আর্টিকেল যদি স্ট্যান্ডার্ড জার্নালে প্রকাশিত হয়, মানে এই আনন্দ কিন্তু অতুলনীয়, মানে ইট ইজ বিয়ন্ড ডিসক্রিপশন হাউ pleased I feel when an article is published in an international standard journal. So এই আনন্দটা যখন একবার পেয়ে যাবে কেউ, সুতরাং তাকে এখান থেকে কেউ টেনেও সরিয়ে নিতে পারবেন। সুতরাং আগ্রহের জায়গাটা তৈরি হতে হবে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, এবং সেই ভালো লাগা ভালোবাসাটা তৈরি হতে হবে পড়াশোনার মাধ্যমেই। যদি কেউ মানে শর্টকাট ওয়ে খুঁজতে চায় রিসার্চের ক্ষেত্রে, দ্যাট ইজ ইম্পসিবল, নো ওয়ান ক্যান ডু দ্যাট। সুতরাং পরিশ্রম করতে হবে, এবং এটা হলো পেশেন্স, ধৈর্যের ব্যাপার। কারো একটা আর্টিকেল রিজেক্টেড হলো, মন খারাপ করার কিছু নেই। রিজেকশন ইজ অলসো দ্য পার্ট অফ একাডেমিক লাইফ। আমি প্রথম আমার খুব খারাপ লাগতো যে আমার একটা আর্টিকেল অ্যাকসেপ্টেড হলো না, কিন্তু ইটস ভেরি ইউজুয়াল, এটাকে এইভাবে দেখতে হবে। সো ইউ কিপ অন ডুইং দ্যাট, ইউ কিপ সার্চিং অপরচুনিটিস এন্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য গ্রেট প্লেসেস ফর পাবলিকেশন। শুরু করো হাম্বল জায়গা থেকে, বাট ট্রাই টু dream big and try to find out the places that you have always aspired for. So that's it. স্যার আমাদের মানে দুই একটা কমেন্ট পড়ি স্যার, আপনি হয়তো চিনবেন। যেমন জয়নুল ইসলাম বলছেন খুবই প্রাসঙ্গিক, ভালো লাগলো এই আয়োজন, ধন্যবাদ আপনাদেরকে। আকবর হোসেন বলছেন যে গ্রেট টু সি জুয়েল ভাই। আর এবং ফাহমিদা শারমিন উনি বলছেন যে আই এম কন্ডাক্টিং রিসার্চ অন সার্স পোয়েমস, সো মাই কোয়েশ্চেন ইজ অ্যাবাউট the poems. How does he find the inspiration? Please tell something about the beautiful titles of them. আমরা শেষ করব স্যার আপনার কবিতা কাব্যগ্রন্থের দিকে এসে। সো উনি আপনার কবিতার উপরেই কাজ করছেন এবং এই টাইটেল গুলো সম্বন্ধে কিছু বলার জন্য উনি অনুরোধ করছেন। আর এখানে আরেকটা আছে যে সুমাইয়া আহমেদ, উনি বলছেন স্যার থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টাইম এন্ড এফোর্ট ইউ টুক টু শেয়ার ইউর থটস এন্ড experiences with us. Wish you best of luck. সুমাইয়া আহমেদ বলছেন। আরেকজন বলছেন স্যার মাহফুজুল হক, স্যার আমরা যারা নিউ ট্রান্সলেশন শিখতে চাই তারা কিভাবে শুরু করতে পারবো? আচ্ছা, আমি শুরু করি প্রথম থেকে ফাহমিদা শারমিন। So it's an honor for me that you are working on my poems, and thank you so much for that. টাইটেল গুলোর কথা যদি বলি, যেমন উইংস অফ উইন্ডস, এটা তো আমার প্রথম কালেকশন। সেখানে টাইটেল গুলো আসলে ওইভাবে যে কনসিয়াসলি, বিশেষ করে প্রথমটা আমি চিন্তা করেছি, ঠিকই আছে যে ওভারঅল কালেকশনের একটা মিনিং খুঁজে পাওয়া যায় কিনা একটা টাইটেল, মানে সেটা আমি অনেক চিন্তা করেছি, করে হ্যাঁ আমি মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি যে না মোটামুটি সম্ভব এই টাইটেলের মাধ্যমে অনেকগুলো কবিতার থিম গুলো কভার করে। সুতরাং সেটা আমার নিজেরই সিলেকশন ছিল। and দ্বিতীয়টা বিশেষ করে ইনার স্টেট, দ্যাট ইজ মাই emotional place. I'm very happy about this collection. Many of the poems have been published in great journals like
journal of post-colonial writing, that is a Ratcliffe journal, and poem, another Ratcliffe journal, then critical survey. I mean, the great places for publication. So সেই কবিতাগুলো এখানে আছে, এবং এই কবিতাগুলোর যে যে ইনার স্টেট, এটা একটা কিন্তু আমি এটা কখনো ব্যাখ্যা করিনি, আজকে বলি। ইনার স্টেট, এটা দুটো মিনিং এখানে আছে। স্টেট কে যদি আমি বলি অবস্থা, কন্ডিশন, দ্যাট ইজ অলসো পসিবল টু টেক ইট। আর যদি স্টেট কে বলি আমি প্লেস, যেটা আমরা স্বাভাবিকভাবে স্টেট বলি, ওয়ান স্টেট, টু স্টেটস or something like this. So inner state. So with these two meanings you can take this phrase, inner state. But overall, the whole collection, as far as the whole collection is concerned, you can get the meanings, the themes in the title. So to me, I am very happy that I could title it as Inner State. I don't know how justified it is to the readers, but I'm very happy about that. So thank you for your kind words about the titles as well. Thank you. আর একটা প্রশ্ন ছিল সুমাইয়া আহমেদ। সুমাইয়া, thank you so much for listening to me and for your time as well. And I also wish you all the best for your academic career. আর লাস্ট প্রশ্নটা কি ছিল? লাস্ট প্রশ্ন ছিল স্যার যে যারা নতুন ট্রান্সলেশন করতে চান, এটা করেছেন মাহফুজুল হক, উনি বলছেন যারা নতুন ট্রান্সলেশন করতে চায় বা শিখতে চায় তারা কিভাবে শুরু করতে পারে? আচ্ছা, এটা যদি লিটারারি ট্রান্সলেশন হয়, আমি আগেই বলেছি যে আমি আজকে ফোকাসটা হলো লিটারারি ট্রান্সলেশন, সাহিত্যের ট্রান্সলেশন। সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে। প্রথমেই যেটা হতো, প্রচুর পড়তে হবে, পড়ে পড়ে ল্যাঙ্গুয়েজের দক্ষতাটা বাড়াতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট ট্রান্সলেশন, বিকজ আমি যেটা বলেছি যে সাকসেসফুল ট্রান্সলেশন সেটা যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজটা লিটারারি হয়, as much literary as possible. তো সেটা যেমন কবিতা ট্রান্সলেশন করলে সেটা কবিতা হয়ে উঠতে হবে। এখন কবিতা কি সেটা নিয়ে তো নানা প্রশ্ন আছে। কবিতা কেমন হওয়া উচিত, সেটা ফর্ম, সেটা কন্টেন্ট, এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা আছে, সেটা দীর্ঘ আলোচনা। কিন্তু অ্যাটলিস্ট সেটা এনশিওর করতে হবে যে ইউ আর মেকিং ইট এ ফর্ম, বেসিক ফর্ম, and that poetic language should be ensured as much as possible. And to do that, you have to read a lot of translation work, এবং সেটা খুঁজে খুঁজে বের করতে হবে যে এই ট্রান্সলেশন এর কাজগুলো কোনটা স্ট্যান্ডার্ড, কোনটা ভালো, সেটা খুঁজে বের করতে হবে। সেইভাবে নিজেকে একাগ্র চিত্তে এবং প্রচুর ট্রান্সলেশন কাজটা চালিয়ে নিতে হবে। সামনে যা আছে সে ট্রান্সলেট করতে হবে, নিজের ট্রান্সলেশনটা পড়তে হবে, বারবার পড়তে হবে, পড়ে পড়ে সেটা এডিট করতে হবে, ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। মানে দিস ইজ দ্য way that you are living with translation work. You are living with that literary piece that you are going to translate. Above all, you have to fall in love with translation. You have to fall in love with literature. Otherwise, it's not possible to become a translator. That's it in brief. আমরা স্যার আরেকটা প্রশ্ন নিয়ে স্যার আমরা আপনার একটা কবিতা শুনবো, এবং রাশেদ মাহমুদ উনি হ্যান্ড রেজ করেছেন, আপনি মাইকটা অন করে একটু প্রশ্নটা করেন। রাশেদ মাহমুদ, আমি উনি হ্যাঁ, আপনি মাইক অন করে একটু প্রশ্নটা করেন। এনিওয়ে স্যার, উনি মনে শুনছে না বা নেটওয়ার্ক থেকে সরে গেছে। এখন যেটা স্যার, সেটা আমরা স্যার তাহলে একটা মানে আপনার যে কোনো একটা প্রিয় কবিতা, আপনার দুটো কাব্যগ্রন্থ, তার মধ্যে থেকে যে কোনো একটা প্রিয় কবিতা আমরা শুনবো স্যার, আপনি আমাদেরকে শোনাবেন। এবং স্যার তারপর আপনি এই প্র্যাক্সিসের আয়োজন এবং প্র্যাক্সিস প্ল্যাটফর্মকে নিয়ে বলে আমরা আজকের মতো স্যার সেশনটা শেষ করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছি না কোন কবিতাটা পড়বো। সব কবিতাই হয়তো আপনার প্রিয় স্যার, কিন্তু যে কোনো একটা কবিতাই হয়তো সবার জন্য পড়তে পারেন। আর এরপর
এরপর স্যার এই আয়োজন সম্বন্ধে আপনার অনুভূতি জেনে আমরা শেষ করব স্যার আমাদের সেশন। আচ্ছা, হোম একটা কবিতা, এটা আমি পড়ি। The title of the poem is Home. It is from Inner State. It's relevant to the present day situation of the world. Home. When I leave home, I leave happiness, the bliss of belonging. Shedding inner tears, I leave eternal love, the unending bond. When I leave home, I leave my heart. Sadness follows me until I return home. Far or near, wherever, if I am away from home, one of the twins of sadness accompanies me, and the other stays home. I disregard sadness, but she keeps me awake. I carry sadness to where I go and live and work. I go to bed at midnight. Sadness lies beside me. I sit to write a poem. Sadness sits next to me. I go to the restaurant. Sadness dines with me. Days go by. I begin to talk to sadness, falling in love with her. She is so human, so humble. After 20 springs, in a dream moment, when a poem is born, I deeply realize sadness loves me dearly. Sadness makes me humble. Now our love is reciprocal. In the end, at least, I find my home in sadness. She gives me all the grace. Thank you so much. থ্যাংক ইউ স্যার। আপনি স্যার আজকের আয়োজনটা নিয়ে স্যার শেষ কিছু বলেন স্যার, অডিয়েন্সরা এখানে আছে এবং আপনার কথা বলে পরে স্যার দেন আমরা সেশনটা শেষ করব স্যার। আচ্ছা, এখানে একজন বলেছিল যে ইরেজার পয়েন্টটা পড়ার জন্য। ইরেজার পয়েন্টটা আমি উইন্স এর একটা কবিতা ছিল। যাই হোক, পড়তে পারেন স্যার, আপনি পড়তে পারেন স্যার। আরো একটা কবিতা ইরেজারটা স্যার তাহলে পড়েন স্যার। আচ্ছা, এই কালেকশনটা এখন এই মুহূর্তে আমার পাশে নেই, এনিওয়ে অন্য সময় পড়বো। থ্যাংক ইউ ফর রিমেম্বারিং দ্য পোয়েম। শেষ করতে যাচ্ছি, সেটা হলো অনেক অনেক ধন্যবাদ প্র্যাক্সিসকে। প্র্যাক্সিস New Readers Society, the title shows what it is going to do and what it is doing. And I hope this forum will come up with these kinds of important discussions. And আমার মনে হয় যে যারা আজকে পার্টিসিপেট করেছে তারা অধৈর্য হয়নি। আমি চেষ্টা করেছি আমার যতটুকু ক্ষুদ্র জায়গা থেকে বলার চেষ্টা করেছি। So কেউ যদি benefited হয়ে থাকে, that's my pleasure. And I'm a novice actually. I'm still learning. I'm in the stage from where I cannot tell anything from the authoritative point of view. So I've just shared my experiences, and I wish you all the best. And thank you from the bottom of my heart for listening to me with patience. And particularly my heartfelt thanks to the Praxis, and more specifically Anupam Sen. And Praxis will flourish. That is my best wishes for it. Thank you so much. Thank you to everyone. ধন্যবাদ স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। কারণ আপনার যথেষ্ট ইলুমিনেটেড হলাম স্যার আমরা আজকে, আমরা এনলাইটেন্ড হলাম, অনেক বিষয় জানতে পারলাম। এবং ভবিষ্যতে স্যার আবার আপনার সাথে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা আবার সেশন করব এই প্রত্যাশা রাখছি। আর যারা পার্টিসিপেট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। So sir, so it's a immense pleasure for all of us. So thank you very much, sir. Thank you. You are welcome.